ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব সংখ্যা 9। শুদ্ধ ফোনে কাউকে চিৎকার করে বলল, তুমি আমাকে একদম ফোন দেবে না। কতবার বারণ করেছি তোমাকে, গায়ে পড়া মেয়ে ছেলে, ছি বলে ফোন কেটে দিল। সে আজ সারাদিন অনেক ব্যস্ত ছিল। পৃথাকে বিদায় দেওয়ার পরপরই তাকে হাসপাতালে ছুটতে হয়েছে। আজ সে 3টা হার্টের অপারেশন করেছে, তাই ভীষণ ক্লান্ত। শরীরটাও ম্যাচম্যাচ করছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তার উপর আবার এই মেয়েটার জ্বালাতন সে জাস্ট নিতে পারছে না, তাই এই মেয়েটার উপর অতিরিক্ত বিরক্ত সে মনে মনে ফুসফুস করতে করতে হাসপাতালের ড্রেস পাল্টে নিল। ওয়ার্ড্রোব থেকে ট্রাউজার ও টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকবে, ঠিক তখনই কিছু একটা কথা মনে পড়ল। সে ড্রয়ার খুলে একটা ফটো ফ্রেম বের করে ছবিটার দিকে অপলক তাকিয়ে রইল। ছবিটা স্পর্শ করে চোখ বন্ধ করে নিল। পাতা ভেসে উঠল একটি নরম ও কোমল, সুগন্ধি ও পবিত্র ফুল। শুদ্ধর একাকাশ পরিমাণ ইচ্ছে ওই ফুলটাকে একটুখানি ছুঁয়ে দেখার, নিজের করে জড়িয়ে নেওয়ার। সেই তৃষ্ণায় কতকাল ধরে তৃষ্ণার্ত, পিপাসার্ত। সে আবার চোখ মেলে ছবিটার দিকে চাইল। ছবিটাতে লম্বা চুলওয়ালা একটি হাস্যোজ্জ্বল মুখের প্রতিচ্ছবি, যার চেহারার প্রতিটি পরতে পরতে লেপ্টে আছে অপার্থিব ও অনিন্দ্য সৌন্দর্য। আজীবন ধরে দেখলেও তার শখ কখনো মিটবে না। শুদ্ধ ছবিটায় গভীরভাবে চুমু খেলো। সুইটহার্ট, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নেব। ট্রাস্ট মি, খুব তাড়াতাড়ি। অনেক ভালোবাসবো তোমাকে, সারাদিন ভালোবাসবো, সারা রাত ভালোবাসবো, সারা জীবন ভালোবাসবো। এত ভালোবাসবো যে তোমার কখনো প্রণয়ের কথা মাথায় আসবে না। আমার ভালোবাসায় আগলে রাখবো তোমাকে, আমার বুকে আগলে রাখবো। তুমি শুধু একটি আমার হয়ে থেকো। পৃথিবীর সকল সুখ আমি তোমার পায়ের কাছে এনে দেব। এই বলেই আবারও চুমু খেতে নিল। ফোনটা দ্বিতীয়বারের মতো তার স্বরে বেজে উঠল। এবার চরম বিরক্তিতে কপালের শিরা উপশিরা ফুলে উঠল শুদ্ধর। ফোনের স্ক্রিনে নামটা দেখে রাগ আর বিরক্তি দুটোই সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে। সে ফোন রিসিভ করে চেঁচিয়ে বলল, কী সমস্যা তোর? তোকে না বারণ করেছি আমাকে ফোন না দিতে? তোকে আর কিভাবে বারণ করলে তুই আমাকে ফোন দেওয়া বন্ধ করবি? ওপাশে মেয়েটি বলল, আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো তুমি? চটে যাওয়া থাকা শুদ্ধর মেজাজ এবার আকাশে ছিল। সে দাঁত কিরমির করে বলল, তোর মতো গায়ে পড়া মেয়ের সাথে এর থেকে ভালো করে ব্যবহার আমার জানা নেই। মেয়েটির চোখ ছলছল হয়ে উঠল। সে ভাঙা গলায় বলল, শুদ্ধ ভাইয়া, আমি রায়পুর এসেছি। শুদ্ধ কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে গেল। সে কি বলবে সেটা তার ব্রেনে প্রসেস হতে, সে কি শুনলো সেটা ব্রেনে প্রসেস হতে একটু সময় নিল। যখনই বুঝতে পারলো কী বলেছে, তৎক্ষণই সে ফোন কেটে নাম্বারটা ব্লক করে দিল। রাগে গজরাতে বলল, এই একটা মেয়ে আমার জীবন জাহান্নাম করে দিয়েছে। সে কবে নিজের রাস্তা থেকে সরিয়ে দিত, কিন্তু নিজের একমাত্র ফুপির মুখের দিকে তাকিয়ে আবার এই মেয়েটাকেও তার সহ্য হয় না। সারাদিন জোকের মতো চিপকে থাকার পায়তারা খোঁজে, আবার যখন তখন কল মেসেজ দিয়ে ডিস্টার্ব করে। ভাবতে ভাবতে তার মুখে তেতোই হয়ে গেল। সে প্রিয়তার ছবির দিকে তাকিয়ে নরম সুরে বলল, সবার থেকে তুই আলাদা জানিস? এগুলো একটাও তোর নখের যোগ্য না। সে আবারও কিছুক্ষণ ছবিটার দিকে দেখার পর তার মনে পড়লো তাকে গোসল করতে হবে। সে মনে মনে একটু হাসলো। প্রিয়তাকে দেখতে গেলে তার তার সব কিছু ওলটপালট হয়ে যায়। সে ছবিটা যথাস্থানে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। প্রীতম নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। সে তার রসগোল্লাকে খুব মিস করছে। বিড়বিড় করে বলছে, ইচ্ছে তো করছে গাল দুটো টেনে চুমু খাই। চুমু খাওয়ার ইচ্ছে সে কিছুতেই দমাতে পারল না। তাই কিছু না ভেবেই হুট করে একটা মেসেজ পাঠিয়ে দিল। সে মেসেজে লিখলো, রসগোল্লা, আমার প্রচুর ব্লিডিং হচ্ছে, আমাকে তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। ইনায়া তখন হাতে নেল পালিশ লাগা ছিল। ফোনে টুংটাং শব্দ হতেই ফোনটা হাতে নিল। আশেপাশে পূর্ণতা নেই। মেসেজ ওপেন করতেই তার সবাঙ্গ ঝটকা দিয়ে উঠল। তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে দৌড় লাগালো। তার অস্থিরতা ছড়িয়ে পড়েছে শিরায় উপশিরায়। তাড়াহুড়ো করে সে প্রিয়তমের ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। সারা ঘরময় অন্ধকার ও নিস্তব্ধতা ছড়িয়ে আছে, আর এমনিতেও অন্ধকার ভয় লাগে। সে দেখলো বারান্দায় ক্ষীণ আলো জ্বলছে। পা টিপে দুরু বুকে সে বারান্দার দিকে পা বাড়ালো। প্রীতম রেলিংয়ে হাত দিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকের চাঁদটা অর্ধেকের বেশি গোল, চারদিকে মনোরম দ্যুতি ছড়াচ্ছে। ইনায়া দৌড়ে এসে প্রীতমের পিঠে ঝাঁপিয়ে পড়ল। প্রীতম তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে গেল। ইনায়া তাড়াহুড়ো করে তাকে সামনের দিকে ঘোরালো। সারা শরীরে এগিয়ে এদিক ওদিক খুঁটিয়ে দেখতে লাগলো সে কোমর কোথায় ব্যথা পেয়েছে।
প্রীতম মনে মনে হাসলো। ইনায়া পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখেছে। উত্তেজনায় সে ভুলেই বসেছে সে একজন পরিপূর্ণ পুরুষের দেহে যেখানে সেখানে হাত দিয়ে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যা দেখা কখনোই ঠিক না। স্বাভাবিক অবস্থায় থাকলে সে লজ্জায় প্রীতমের দিকে চোখ তুলে ভালো করে দেখতেও। অভিমানী কন্যার কাজল কালো টানা চোখে পানি টলমল করছে। সে বুঝে গেছে প্রীতম তাকে মিথ্যা কথা বলেছে। অভিমানে তার বুক ভারী হলো। এই নিষ্ঠুর লোকটা কখনোই বুঝবে না সে আঘাত পেলে ইনায়ার কতটা কষ্ট হয়। সে কিছু না বলে পিছিয়ে গিয়ে এক পা বারান্দার দিকে বাড়াতে প্রীতম তার কোমর জড়িয়ে ধরল। এই অভিমানে ইনায়া প্রীতমকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন আমাকে। সে অবিরাম ঠেলা ধাক্কা দিতে লাগলো। আপনাদের মনে হয় 27 বছরের এক বলিষ্ঠ পুরুষকে ওর মতো দুধের শিশু ঠেলে সরাতে পারবে? কখনোই না। প্রীতম আরও একটু চেপে ধরল। গোলমোলো মেয়েটা একটু রাগ করলেই তার আদর পায়। ফুলে থাকা গালের উপর চুমুর ঝড় বইয়ে দিতে মন চায়। তাই সে সর্বক্ষণ তার রসগোল্লাকে রাগানোর মতলবে থাকে। সে বুঝলো এই মেয়েটাকে থিরিং বিরিং এভাবে শান্ত করা যাবে না। তাই কৌশল খাটালো। চুলের ক্লিপটা খুলে দিল। সাথে সাথে ওর পিঠের উপর ছড়িয়ে পড়লো এক রেশমের মতো সিল্কি কালো চুল। চুল থেকে ছুটে এলো প্রিয় নারীর দেহের ঘ্রাণ। প্রীতম ভেবেছিল এভাবে তার রসগোল্লাকে কাবু করে ফেলবে, কিন্তু এখন সে নিজেই কাবু হয়ে যাচ্ছে। তার কেমন মাতাল মাতাল লাগছে। সেই ইনায়াকে আরও একটু কাছে টেনে নিল। আলতো করে হাতে মুখটা উঁচু করে ধরে ইনায়ার কালো চোখে নিজের নীল সাগরের মতো চোখ জোড়া স্থির করলো। ইনায়া চোখ সরিয়ে নিল। ওই চোখে সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। প্রীতম গলায় স্লাইড করতে করতে হাসকি টোনে বলল, রসগোল্লা একটু আদর করি। বলেই জবাবের প্রতীক্ষা না করে ইনায়ার গলায় নিজের গাল ঘষতে লাগলো। ইনায়া সর্বাঙ্গ শিশি অনুভূতিতে চেপে ধরল। এমন কথায় ও স্পর্শে কিশোরী কন্যার শরীর মনে কীরকম অদ্ভুত এক নেশার অনুভূতি হচ্ছে। যেমন অনুভূতি যে এই মানুষটির কাছে সে না আসলে কখনো পায় না। প্রীতমের খোঁচা দাড়িগুলো ওর গলায় স্পর্শ করছে। ওর মনে হচ্ছে এক্ষুনি সে দম আটকে মারা যাবে। প্রীতম ঘাট থেকে চুল সরিয়ে ইনায়ের গলা আর গালে ছোট ছোট চুমু এঁকে দিতে লাগলো। মনে হচ্ছে কেউ তাকে হাজার ভোল্টেজে ইলেকট্রিক শক দিচ্ছে। এমনটা নয় যে প্রীতম তাকে আজ প্রথমবার স্পর্শ করছে, কিন্তু প্রতিবারই তার কাছে নতুন মনে হয় এই পুরুষের স্পর্শ, যা সে নিতে পারে না। সে আর সহ্য করতে পারল না। সামনে ফিরে উঁচু করে প্রীতমের টি-শার্ট খামচে ধরে গলা জড়িয়ে ধরল। প্রীতম পুরোপুরি নেশা চড়ে গেছে। তার ওই নীলাভ চোখে অন্যরকম ভাষা, যা ইনায়ার অন্তর অবধি নাড়া দিচ্ছে। বিড়াল ছানার ন্যায় সে প্রীতমের বুকে লেপ্টে আছে। প্রীতমের শরীর মেয়েলি ঘ্রাণটা ইনায়ার মস্তিষ্কে সব কিছু উলটপালট করে দিচ্ছে। প্রীতম মাথা নিচু করে ইনায়ার কপালে চুমু খেলো, তারপর গালে আর কানে লতিতে চুমু খেলো। হাসকি টোনে বলল, আই লাভ ইউ রসগোল্লা, আই লাভ ইউ সো মাচ, আই ওয়ানা ইউ। ইনায়ার বুকের ভেতর কেমন তোলপাড় করা অনুভূত হচ্ছে। প্রীতম ধীরে ধীরে ইনায়ার ঠোঁট স্লাইড করছে। নরম লাল স্ট্রবেরির মতো ঠোঁট দুটি যেন তাকে বলছে, ইট মি। প্রীতম এক হাত কোমরে আর এক হাত চুলের মাঝে রেখে ইনায়ার অধরে নিজের অধর ডুবিয়ে দিল। ইনায়া ছটফটিয়ে উঠল, খামচে দিতে লাগলো ওখান 5 মিনিট পর প্রীতম ইনায়াকে ছেড়ে দিল। এবার তার চোখ গেল অন্য জায়গায়। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। এক ঝটকায় দূরে সরে গেল। ইনায়াকে আবার বলল। ইনায়া অবাক হলো। প্রীতম আবার তার আদরিনীর দিকে তাকালো। তার চোখেও সে নিজের মতো নিষিদ্ধ কামনা বাসনা দেখতে পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে কোনো রকম ভুল করতে চায় না। তাই সে আবার কাছে চলে এলো। কোমর চেপে ধরে গলায় গভীরভাবে চুমু খেলো, তারপর সেখানে জুড়ে সরে একটা কামড় বসালো। ইনায়া চেঁচিয়ে উঠল, মাগো। রেগে বলল, কামড় দিলেন কেন? প্রীতম বাঁকা হেসে বলল, এটাকে কামড় বলো না বেবি, পাপ হবে। ইটস কল্ড লাভ বাইট। চোখ টিপে দিয়ে বলল, তুমি চাইলে তুমিও দিতে পারো। বলে নিজের গলা এগিয়ে দিয়ে বলল, বোনাস হিসেবে আমাকে পুরোটা খেয়েই ফেলতে পারো, ট্রাস্ট মি, মাইন্ড করবো না। ইনায়া রেগে গিয়ে সত্যি প্রীতমের বুকে কামড় বসিয়ে দৌড় দিল। প্রীতম বাঁকা আসলো। এই আদুরি মেয়েটার কাছাকাছি থাকলে সে কোনো মতে নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না। সে খুব ভালো করে জানে কন্ট্রোল রাখতে না পারার কারণ একটাই, সে এই আদুরি মেয়েটার প্রতি বড্ড আসক্ত, বড্ড বেশি ভালোবাসে এই মেয়েটাকে। নিশুতি রাত, প্রহেলিকা প্রণয়ের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুম নেই প্রণয়ের চোখে। শিকদার বাড়ির এখন ঘুমন্তপুরী, প্রত্যেকের চোখে মরার মতো ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই তার চোখে। সে নিজের বুকের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল।
মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে, সে জাস্ট নিতে পারছে না। প্রহেলিকার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রহেলিকাও ঘুমায়নি, সেও পিছু নিল। প্রণয় প্রিয়তার ঘরে গেল, সেখানে দুটো মেয়ে ঘুমিয়েছে। প্রণয় সেদিকে তাকালো না, সে প্রিয়তার ওয়াশরুমে ঢুকে গেল। সেখানে ময়লা কাপড়ের ঝুড়ি থেকে জমিয়ে রাখা একটা কালো রঙের ওড়না নিয়ে, যেটা প্রিয়তার কাচার জন্য রেখেছিল। প্রণয় সেটি তিনতলার মাঝারি আকারের ছাদের রেলিং ধরে দাঁড়ালো। হাতের ওড়নাটা নাকের কাছে নিয়ে গভীর নিঃশ্বাস নিল। নিঃশ্বাসের সাথে শু শু করে অতি পরিচিত মেলি ঘ্রাণটা ফুসফুসে গিয়ে ঠেকলো। ওড়নাটা বুকে ঝরিয়ে নিল, আবার বের করে প্রাণ ভরে শ্বাস নিল। দূর থেকে দেখলে মনে হবে কেউ ড্রাগ এডিক্টেড লোক তার প্রিয় ড্রাগ গ্রহণ করছে। সে আবার ওড়নাটা বুকে জড়িয়ে নিল। ওড়নাটাতে চুমু খেয়ে বলল, ওই শার্টটা কেচে দিয়েছে, ওটাতে তুই নেই জান। ওটাতে আমি তোর গন্ধ পাই না, ওটাতে আমি তোকে অনুভব করতে পারি না, তাই তো এটা নিয়ে এলাম। তুই তো জানিস এই দুনিয়ায় আসার পর থেকে একটা মুহূর্ত আমার তোকে ছাড়া চলে না, তোকে আমার সবসময় কাছে চাই। সে সব কিছুতে তুই নেই, সে সব বড়ই বিষাদময় লাগে রে জান। পাগলের মতো এসব প্রলাপ বকতে লাগলো। দূর থেকে এসব দেখে প্রহেলিকার বুকটা ফেটে যাচ্ছে। সে বলল, আমাকে কেন ভালোবাসে না প্রণয়? কেন ভালোবাসলে না? আমি কি তোমাকে কম ভালোবাসি বলো? আজ পর্যন্ত ন্যায় অন্যায় যাই করেছি সবই তো তোমাকে পাওয়ার জন্য করেছি। তোমাকে কি একটু ভালোবাসা যায় না? আমাকে কি একটু ভালোবাসা যায় না? ওকে যতটা ভালোবাসা আমার অতটা ভালোবাসা যায় না, সামান্য ভালোবাসলেই হবে। প্লিজ প্রণয়, প্লিজ একটু ভালোবাসা আমাকে। দেখবে আমি আজীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো। এসব বলতে বলতে তার বুক ফেটে কান্না আসে। সে মুখে ওড়না গুজে নিয়ে নিজের ঘরে দৌড় দিল। এসব দৃশ্য প্রেম দূর থেকে দেখলো। সেও দীর্ঘশ্বাস ফেলে আল্লাহকে বলল, হে মহান রব, তোমার দরবারে কোনো কিছুই অভাব নেই, তুমি তো সবই জানো। এদের সবার জীবনে একটু শান্তি দাও, সবার মনে শান্তি দাও, আর কারো জীবন নষ্ট হতে দিও না। ভালোবাসা হারানোর যন্ত্রণা যে বড় ভয়ানক। সকাল 9টা থেকে 10টার দিকে সবাই পৃথার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। অর্থী বেগম চেঁচাচ্ছেন ছেলেদের সাথে, কিন্তু তারা কেউ তাদের মা ছোটো মার কথা কানেই তুলছে না, মটকা মেরে পড়ে রইল। অর্থী বেগম অনুশ্রী বেগমকে বলেন, বড় ভাবি আমি পারছি না, আপনি দেখুন। তিনি প্রথমে তার বড় ছেলের ঘরে নক করেন। প্রহেলিকা দরজা খুলে সালাম দিল। অনুশ্রী বেগম বলেন, প্রণয় কই আম্মু? প্রহেলিকা বলল, গোসল করছে। অনুশ্রী বেগম বললেন, তাড়াতাড়ি দুজন নিচে নামো। প্রহেলিকা মাথা দোলালো। তারপর তিনি মেজ ছেলের প্রীতমের ঘরে দরজায় কড়া নাড়লেন। প্রীতমের ঘুম এতটাই হালকা না যে এমন ছোটোখাটো ধাক্কায় পড়ে যাবে, এসব মিষ্টি শোরগোল তার কানেই গেল না। অনুশ্রী বেগম এবার চেঁচিয়ে বলেন, মেজো আব্বু তাড়াতাড়ি ওঠো, না হলে এখন তোমার দাদা ভাইকে ডাকবো। এতক্ষণ সে বড় আম্মুর কথা আমলে নেয়নি। মটকা মেরে পড়ে থাকলেও প্রণয়ের কথা কানে আসতে লাফিয়ে উঠল। ঘুম ঘুম চোখে দরজা খুলে আম্মুর মমতা মাখা মুখ দেখে প্রাণ জোড়ানো হাসি দিল। ঘুম ঘুম চোখে অনুশ্রী বেগমকে জড়িয়ে ধরে প্রীতম বলল, ওহ আম্মু, একটু ঘুমাই না। অনুশ্রী বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, না আব্বু, 9টা বেজে গেছে, বোনের বাড়িতে যেতে হবে তো। প্রীতম নড়ে চড়ে উঠল। এরপর অনুশ্রী বেগম তাকে ওয়াশরুমে পাঠিয়ে রাজের রুমে গেলেন। রাজ উদম গায়ে উপর হয়ে ঘুমাচ্ছে। অনুশ্রী বেগম দরজা ঠেলে ঘরে ঢুকে দেখলেন ছেলে এভাবে শুয়ে আছে। তিনি বিরক্ত হলেন। এই ছেলেটাকে তিনি কতবার বলেছেন খালি গায়ে না ঘুমাতে, জিনপরির নজর লেগে যাবে। ওনার ছেলেগুলো মাশাআল্লাহ রাজপুত্রদের মতো, নজর লাগাও অস্বাভাবিক কিছু নয়। এই ছেলে তো তার কোনো কথাই শুনে না। অনুশ্রী বেগম ডাকাডাকি শুরু করলেন। রাজ একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে গেল। এবার তিনি রেগে গিয়ে কানের ধরে বসিয়ে দিলেন। সে ঘুম ঘুম চোখে হতভম্ব হলো। কিছুক্ষণ পর মায়ের রণচণ্ডী রূপ দেখে সে বুঝতে পারল কি হচ্ছে। তিনি ধমক দিয়ে বললেন, তোকে কতবার বারণ করেছি খালি গায়ে না শুতে? রাজ আম্মুর কোমর জড়িয়ে পেটে মাথা রেখে বলল, সরি আম্মু। তিনি একটু নরম হলেন, মাথায় হাত বুলিয়ে ছেলেটাকে ওয়াশরুমে পাঠিয়ে সমুদ্র অরণ্যের কোলে চলে গেলেন। দু ভাই বিদঘুটে ভঙ্গিতে ঘুমিয়ে আছে। দুজনের ঘুমানোর স্টাইল এত খারাপ যে তারা বলার বাইরে। অরণ্যের পা দুটো বেডের উপরে ঠেকানো, আর সে সমুদ্রের পা জড়িয়ে ঘুমিয়ে আছে। সমুদ্র ঝুলে আছে, একটু এদিকে ওদিক হলে ধপাস করে নিচে পড়ে যাবে। অনুশ্রী বেগমের মনে হলো এই ছেলেগুলো কবে বড় হবে। তিনি এই দুই ছেলেকে ডেকে তুলে প্রেমের ঘরে গেলেন। প্রেম পাশ বালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। অনুশ্রী বেগম প্রেমের মাথায় হাত বুলিয়ে আদরে সরে ডাকলো। প্রেম আদো আদো চোখ মেলে তাকিয়ে সামনে সব কিছু ঝাপসা দেখলো। অনুশ্রী বেগম তার বেডসাইড থেকে চশমা তুলে ছেলের চোখে পরিয়ে দিলেন। প্রেম মাকে দেখে হাসলো। মায়ের হাত জড়িয়ে নিয়ে বলল, আম্মু মাথায় হাত বুলিয়ে দাও। অনুশ্রী বেগম মমতার সাথে মাথায় হাত বুলিয়ে দিলেন। ছেলেকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে তন্ময় আর থরির রুমে গেলেন। দুই পুচকু ঘুমাচ্ছে। তিনি দুবার ডাক দিতেই থরি উঠে গেলেন, কিন্তু তন্ময় উঠল না। তন্ময় যেন
রাজের কার্বন কপি কানের কাছে ড্রাম বাজালেও সে ঘুম থেকে উঠবে না। তার কাছে ঘুম খুব প্রিয় একটা সাবজেক্ট। তিনি অনেক কষ্টে তাকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে নিচে চলে গেলেন। 4 গিন্নি মিলে নাস্তা টেবিল রেডি করছেন। প্রেরণা, প্রহেলিকা, কুহু, চিত্রা, পূর্ণতা, ইনায়া, তরি, তীরা সবাই রেডি হয়ে নিচে নামলো। সবাইকে অনেক মিষ্টি দেখাচ্ছে, কিন্তু সময়ের মধ্যে তরুণ শিকদাররাও হ্যান্ডসাম লুকে হাজির। কিছু সময়ের মধ্যেও তরুণ শিকদাররা হ্যান্ডসাম লুকে হাজির। সবাই মিলে ডাইনিং টেবিলে আলো করে বসে পড়লো। চার কর্তা সকল সাথেই নাস্তা সেরে নেন, এটা তাদের নিয়ম। তাই এখন গিন্নিদের দামড়া বাচ্চারা খাবেন। সবাই সিরিয়াল ওয়াইজ বসে পড়লো। পুরো ডাইনিং টেবিল জমজমাট পরিবেশ। গিন্নিরা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। এমন সময় একটা স্টাইলিশ সুন্দরী মেয়ে এসে সুজা শুদ্ধের পাশের চেয়ারটায় বসে পড়লো। শুদ্ধ কেবল স্যান্ডউইচে কামড় বসিয়েছিল, কেউ পাশে এসে বসেছে অনুভব করতে পাশে তাকালো। মেয়ের পাশে মানুষটাকে দেখে চোখ কুচকালো। তুহিনা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধের দিকে। পুরো চেয়ার টেবিল হা করে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। এটা দেখে সবাই মিটে হাসছে, কারণ তারা সবাই জানে তুহিনা শুদ্ধকে কতটা ভালোবাসে। প্রেরণা বলল, আপি তুমি কখন এলে? তুহিনা লাজুক হেসে বলল, কালকেই। সবার এত আদিক্ষাতা দেখে শুদ্ধ বিরক্ত হলো। সবাই বেশ উত্তেজিত, শুধু 3 জন ছাড়া, প্রহেলিকা, প্রণয়, শুদ্ধ। শুদ্ধের ভীষণ রাগ হচ্ছে এই মেয়েটার ওপর। এই মেয়ে ওর জিনা হারাম করে দিয়েছে। সবার খাবার শেষ হলে একে একে গাড়িতে গিয়ে বসলো। এক গাড়িতে 4 কর্তা, এক গাড়িতে 4 গিন্নি, এক গাড়িতে প্রণয়, প্রীতম, প্রেম, সমুদ্র, রাজ, অন্য এক গাড়িতে প্রেরণা, প্রহেলিকা, পূর্ণতা, ইনায়া, চিত্রা, কুকু, আরেক গাড়িতে তীরা, তরি, তন্ময়, সাদাব, শুদ্ধ। শুদ্ধ ড্রাইভিং সিটে বসতে তুহিনা এসে ওর পাশে বসলো। শুদ্ধ রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর গাড়িগুলো শিকদার বাড়ির গেট অতিক্রম করে চলে গেল। তালুকদার বাড়ি আজ রাজকীয় স্টাইলে সাজানো হয়েছে, কারণ বড় ছেলের বিয়েতে তালুকদার সাহেব কোনো কমতি রাখতে চান না। পৃথাকে সুন্দর করে সাজাচ্ছে তার একমাত্র ননদ সুহা, প্রিয়তা আর পরিণীতা। লাল রঙের লেহেঙ্গায় রানীর মতো লাগছে। প্রিয়তা আর পরিণীতা তাদের জন্য বরাদ্দ করা কক্ষে বসে ভাবছে কে কোনটা পরবে। প্রিয়তা আর পরিণীতা বডি মেজারমেন্ট, হাইট, ওয়েট সব এক। প্রিয়তা সিম্পলের মধ্যে এক্সক্লুসিভ কালো রঙের একটা গ্রাউন্ড সিলেক্ট করলো। পরিণীতা পার্পেল রঙের একটা ডিজাইনিং শাড়ি সিলেক্ট করলো। 2 বোন মিলে হাসাহাসি আর গল্পের পাশাপাশি সাজগোজ করতে শুরু করলো। পরিণীতার গলায় আর কানে এক্সক্লুসিভ ডায়মন্ডের সেট পরে নিল। হাতে ডায়মন্ডের চিকন 4টি চুড়ি, কপালে ছোট হোয়াইট স্টোনের টিপ। রিবন্ডিং করা চুলগুলো কার্ল করে ছেড়ে দিল। ফর্সা শরীরে শাড়িটা আর ম্যাচিং গয়নাগুলো চকচক করছে, সে যেন সত্যি কোনো হুড়পড়ি। প্রিয়তা হা করে তাকিয়েছিল। পরি বলল, কি দেখছিস? প্রিয়তা বলল, তোকে খুব সুন্দর লাগছে আপু। পরিণীতা প্রিয়তার গালে হাত দিয়ে বলল, তোর থেকে বেশি না, বলে 2 বোন হেসে নিল। এবার প্রিয়তা রেডি হয়ে নিল। কালো রঙের গ্রাউন্ডে তাকে একদম ব্ল্যাক কুইন লাগছে। অতি ফর্সা গায়ে কালো রঙটা দারুণ মানিয়েছে। হাঁটু অবধি লতানো চুলগুলো কার্ল করে পিঠের ওপর ছেড়ে দিয়েছে। হাতে কালো রঙের চুড়ি, কানে সিম্পল ডায়মন্ড বসানো ইয়াররিং পরে নিল। কপালে ছোটো টিপ, নীল চোখে হালকা কাজল আর ঠোঁটে ডার্ক লিপস্টিক। একদম পুতুলের মতো লাগছে মেয়েটাকে। সত্যি কোনো নারী যে এতটা মায়াময় সুন্দর হতে পারে, সেটা প্রিয়তাকে না দেখলে কেউ মানতেই চাইবে না। যে কোনো ছেলে হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট। 2 বোনকে সত্যিকার রাজকুমার মতো লাগছে। আসলে শিকদার বংশের সবাই অতি সুদর্শন আর সুদর্শনা। দুপুর 12টার দিকে শিকদার বাড়ির সবাই তালুকদার বাড়িতে এসে পৌঁছালো। পৃথাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। সাদিক আর তার চাচা চাচির অতিথিদের আপ্যায়নে কোনো রকম কমতি রাখছে না শিকদার বাড়ির লোক বলে কথা। বাড়ির সব মেয়েরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে তরুণ শিকদারদের দিকে। বিশেষ করে প্রণয় আর শুদ্ধকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ছেলে দুটোকে বড্ড আকর্ষণীয় দেখাচ্ছে, একদম চকলেট বয়। আচ্ছা, এমনকি 4 কর্তাকেও এখনও যথেষ্ট সুদর্শন দেখাচ্ছে, কিন্তু তাদের এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তাদের প্রত্যেকেরই কোনো না কোনো প্রিয়তমা রয়েছে। সবাই মিলে পৃথার কাছে গেল। পৃথা পাশে দাঁড়িয়ে ছিল প্রিয়তা আর পরিণীতা। বিয়ে বাড়িতে বুড়ো থেকে ছোড়া সবাই হা করে তাকিয়ে আছে ওদের দিকে। বিয়েবাড়ির বিশেষ প্রজাপতির আন্টিদের চোখ মুখ চকচক করছে। হয়তোবা তারা মনে মনে বলছে, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। কিন্তু আফসোস, চাইলেই তো আর সব মেয়ে পাওয়া যায় না। শিকদার বাড়ির মেয়েদের জন্য এমন কল্পনা করাও তাদের জন্য বিলাসিতা। সবাই পৃথার সাথে দেখা করতে এলেন। পৃথা বাবা মা ভাই বোনদের সাথে আবেগপ্রবণ হয়ে পড়ল। দৌড়ে গিয়ে সাদমান শিকদারকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তিনিও ভাতিজির মাথায় হাত বুলিয়ে দিলেন। এক এক করে সবার সাথে কথা বলছে পৃথা, কিন্তু 2 জন পুরুষের চোখ স্থির হয়ে গেছে একটি নারীর উপর। প্রণয় আশপাশে তাকিয়ে দেখলো সব বয়সের ছেলেরাই তার প্রিয়তাকে দেখছে। বিশাল রাগ হলো তার। এই মেয়েটাকে কি সে ছোট থেকে প্রয়োজন ব্যতীত বাইরের মানুষের সাথে মিশতে দিত না? তার কিনা আজ এসব অসহায় হয়ে দেখা ছাড়া কিছুই করার উপায় নেই। কিছু বলার না অধিকার দেখানোর কিছু আছে তার। সে জানে সে প্রিয়তাকে কিছু বলতে দেরি হবে, কিন্তু করতে দেরি হবে না। কিন্তু সে এমন করবে না, কারণ তার রক্তচোপা প্রথম থেকে তার প্রতি ভীষণ দুর্বল।
এখন তার কোনো অধিকারবোধ প্রকাশে সে আরও দুর্বল হয়ে পড়বে। হঠাৎ করেই প্রিয়তা নজর পড়ল প্রণয়ের উপর। হোয়াইট ফর্মাল শার্টের সাথে ব্ল্যাক প্যান্টে ওকে ভীষণ সুদর্শন লাগছে। শরীরের জিম করা সুদর্শন মাসেলগুলো শার্টের উপর দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে। রীতিমতো সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। প্রিয়তার ভীষণ খারাপ লাগলো, আবার রাগ হলো, আবার মনে মনে বলল সে তো অন্য কাউকে ভালোবাসে, প্রতিনিয়ত জড়িয়ে থাকে অন্য কারোর সাথে, মায়ের সাথে কারোর কয়েকটা মেয়ে তাকালে তার কি আসে যায়, তাতে তার কি বা আসে যায়। প্রিয়তা আবার মনে মনে বলল যে পুরুষ অন্য কারো সে পুরুষের প্রতি আমার এত ভালোবাসা যে শুনবে সেই পাপী বা পাপিষ্টা বলে আখ্যায়িত করবে। আমার নিশ্চিত জাহান্নামে ঠাঁই হবে না। আমি জানি আমি তোমাকে এই জন্মে কখনো পাবো না, কিন্তু বিশ্বাস করো তোমাকে ভালোবাসাটা ছাড়তে পারবো না। এসব ভেবে তার অন্তর চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। সেলফি কুইন পরিণীতা বিভিন্ন পোজের ছবি তুলছে, কিন্তু সে মহাবিরক্ত, কারণ একটা ছবিও তার মনের মতো হচ্ছে না। ও আপুর বিয়েতে সকল অনুষ্ঠান মিলিয়ে মাত্র 40,000+ ছবি তুলেছে। আশ্চর্যজনক হলেও সত্যি ওর অনেক ফটোগ্রাফার রয়েছে, প্রেরণা, প্রিয়তা, থিরা, থরি, ইনায়া, কুহু, চিত্রা, সবাই, কিন্তু এখন সে কাউকে খুঁজে পাচ্ছে না। এর উপর উত্তপ্ত সূর্যের রশ্মি দাঁড়িয়ে থাকায় চেহারা লাল হয়ে গেছে। পরিণীতা গরমের মাঝে ভারী শাড়ি পরে রেগে গজগজ করতে করতে বলল, উফ, এত করে ডাকলাম একটা ছবি তুলে দেওয়ার জন্য, কেউ এলো না, সব স্বার্থপর বেইমানের দল। এখানে আমার মাস্টারমশাই থাকলে ওদের কাউকেই লাগতো না। আবিদের কথা মনে পড়তে ওর গাল লাল হয়ে উঠলো। এমনিতেই ফর্সা মেয়ে, তার উপর গাল টুকটুকে লাল হয়ে গেছে। লজ্জায় লালিমায় গাল দুটো যেন চেরি ফলের মতো দেখাচ্ছে। এমন সৌন্দর্যের বাহার দেখে সাদাফ কয়েকটা হার্টবিট মিস করলো। শাড়ি পরে এই অতি সুদর্শন রমণী তার বক্ষপিঞ্জরে ঝড় বসিয়ে দিয়েছে। সে কাছে এসে নমনীয় সুরে বলল, ফুলপুরি। পরিণীতা পিছনে ফিরে চাইলো। সাদাফকে দেখে মন মাতালো হাসি দিয়ে বলল, সরি ভাইয়া, ওই দিনের জন্য। সাদাফ মনে বলল, এভাবে হেসো না ফুলপুরি, তাহলে যে আমি নিজেকে কন্ট্রোল করাটা অনেক কষ্ট হয়ে যাবে। সাদাফ বলল, ও, আমি কিছু মনে করিনি। কি করছো তুমি ফুলপুরি? পরিণীতা ঠোঁট উল্টে বলল, আমাকে ছবি তুলে দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না। আপু বোনরা কেউ আসছে না। সাদাফ ওর গাল টেনে দিয়ে বলল, এই ব্যাপারে আমি আছি তো। পরিণীতার চোখ খুশিতে চকচক করে উঠল। সাদাফ প্রশস্ত হলো। এই মেয়েটা সামান্য আনন্দ যে তার কতটা শান্তি দেয় সেটা কি এই শতদোষী জানে? সাদাফ ও পরিণীতা বাড়ির পাশের বাগানে গেল। সাদাফ ওকে বিভিন্ন পোজে ছবি তুলে দিচ্ছে, আর পরিণীতা এক পর এক পোজ দিচ্ছে। প্রায় 100টির মতো ছবি তোলার পর পরিণীতা ছুটে এসে উৎসাহিত কণ্ঠে বলল, কই দেখিগুলো ছবিগুলো। সাদাফ নিজের ফোনে ছবি তুলেছিল, তাই ফোনটা ওর হাতে দিল। পরিণীতা মন দিয়ে একের পর এক ছবি দেখছে, সবগুলোই প্রায় অসাধারণ। এমন সময় দূর থেকে অরণ্য ডাক দিল, ভাইয়া শুনছেন? সাদাফ ফিরে তাকালো। অরণ্য আবার বলল, আপনাকে বড়দাদা ডাকছে। সাদাফ পরিণীতার দিকে তাকিয়ে বলল, ফুলপুরি তুমি দেখো, আমি একটু আসছি। পরিণীতা মাথা নাড়ালো। সাদাফ অরণ্যের সাথে ভেতরের দিকে যাচ্ছিল। এমন সময় অনন্যা বলল, ভাইয়া আপনি এত জেন্টল হয়ে ওই চুন্নিকে কেমন করে পছন্দ করলেন? সাদাফ বুঝতে পারলো না, এই কপালে ভাঁজ পড়ে ফেলো। কে চুন্নি? অরণ্য দুষ্ট এসে বলল, বুঝি সবই বুঝি। সাদাফের কপালে ভাঁজ মিলিয়ে গেল। সে ক্ষীণ হাসলো। অরণ্য বলল, ভালো মানিয়েছে, চালিয়ে যান। সাদাফ প্রণয়ের সাথে কথা বলে ফিরছিল, এমন সময় ফোন বেজে উঠল। পকেট থেকে তখন বের করে দেখলো এটা পরিণীতার ফোন। তখন পরিণীতা নিজের ফোনটা সাদাফের হাতে দিয়েছিল। সে দেখলো স্ক্রিনে একটা নাম ভাসছে, মাস্টারমশাই। সাদাফ ভাবলো হয়তো কোনো স্যার হবে, ধরবে কিনা তৃতত করছিল, কিন্তু বারবার ফোন আসতে দেখে আগের জায়গায় ছুটে গেল। কিন্তু আশপাশে কোথাও পরিণীতা নেই। বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ সাজিয়ে বলল, ওই মেয়ে, তোমার সমস্যা কি? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি। সাদাফ অবাক হলো, স্যার এমনভাবে কথা বলছে কেন? আবার বলল, অ্যাঞ্জেল, কথা বলছো না কেন? সাদাফ আবার অবাক হলো। সে বলল, আমি পরিণীতা নই। আদিপ হতবাক হয়ে কণ্ঠ নামিয়ে বলল, তাহলে কে আপনি? সাদাফ বলল, আমি পরিণীতার আপনজনের মধ্যে পড়ি। আপনি কেন? গুরুত্বপূর্ণ কোনো কথা আছে থাকলে আমাকে বলতে পারেন, আমি ওকে বলে দেবো। ওকে আশেপাশে খুঁজে পাচ্ছি না। আদিপ বলল, ও তেমন কিছু না বলে ফোন কেটে দিল। সাদাফ ভাবলো, আজব, কী হলো, কিছুই বুঝলো না। ফোন কেটে ফোনটা শক্ত করে চেপে ধরলো। সে ভাবছিল লোকটা কী বলল, আপনজন, আর অ্যাঞ্জেলের ফোন তার কাছে কেন? আদিপ নিজেকে শান্ত করলো। সে জানে পরিণীতা তাকে কতটা ভালোবাসে, তাই এইসব উল্টাপাল্টা ভাবনা তার মাথা থেকে ঝেড়ে ফেললো। এমন সময় মনোয়ারা বেগম ভাতের থালা হাতে ঘরে ঢুকলেন। ছেলের সামনে বসে ভাত মাখাতে বললো, বাবাজান, তোর বাপের শরীরটা ভালো যাচ্ছে না, তুই কোনো চাকরি বাকরি পেলি? আদিপ মায়ের মায়াময় মুখখানা দেখে চেয়ে বলল, মনোয়ারা বেগমের চোখ খুঁজতে চিকচিক করে উঠল। তিনি ছেলের মুখে ভাতের লোকমা তুলে দিয়েছেন। কিসের চাকরি বাজান? কলেজের চাকরি আম্মা। মনোয়ারা বেগম মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাপ, তুই মাস্টার হয়ে গেছিস,
চোখের কোণে আনন্দের অশ্রু চিকচিক করছে। কথায় আছে না, আল্লাহ সবাইকে কিছু না কিছু দেন, কাউকে টাকা পয়সা দেন, আবার কাউকে সুখ শান্তি দেন। ঠিক তেমনি আবিদের হয়তো এত টাকা পয়সা নেই, কিন্তু সুখ শান্তির ভালোবাসার কোনো কমতি নেই। আল্লাহর কাছে এখন তার একটাই চাওয়া, তার ভালোবাসার পরিটাকে যেন আল্লাহ তার নাম করে দেন। সে জানে সে কোনো দিক থেকে পরিণতা তার যোগ্য নয়, সে পরিণতার যোগ্য নয়। কোথায় রাজকন্যা আর কোথায় সে অতি সাধারণ একটা ছেলে। তবুও সে সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত মোনাজাত করে, তার ভালোবাসার আকুতি জানায়। আবিদ ভাবল, আজকে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে অ্যাঞ্জেল। শুদ্ধকে প্রায় অর্ধপাগল বানিয়ে ছেড়েছে তুহিনা। সে শুদ্ধ যেখানে যাচ্ছে সেও সেখানে যাচ্ছে। শুদ্ধর অপমান মিশ্রিত কটুবাক্য তার চামড়া ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। সে যেন প্রতিজ্ঞা করেছে নিয়েছে শুদ্ধর মাথাটা চিবিয়ে খেয়ে তা তবে শান্ত হবে। তুহিনা চৌধুরী শুদ্ধের ফুপি ত্রিনা চৌধুরী একমাত্র মেয়ে, পেশায় ডাক্তার। সে ডাক্তার হতে চায়নি, কিন্তু শুদ্ধের কাছাকাছি থাকার জন্য নিজের পছন্দের বিষয় ছেড়ে দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছে। অনেকক্ষণ পর শুদ্ধ তেতে উঠে বলল, কী সমস্যা তোর? মারবো টেনে এক চড়, বেয়াদব মেয়ে। আমার পিছে পিছে কি? হ্যাঁ, আরেকবার আমার পিছে আসলে আই সোয়ার এখানে তোকে পুঁতে দিয়ে যাবো। মাইনিট ভরা বিয়েবাড়িতে এমন অপমানে তুহিনার মুখ থমথম হয়ে গেল, চোখে জল টলমল করে উঠল। শ্রেতা ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, আপু তুমি ঠিক আছো? শ্রেতা আবার বলল, তুমি তো জানো আপু ভাইয়া কেমন, ভাইয়া তোমাকে পছন্দ করে না, তাও তুমি সবসময় ওর পিছিয়ে কেন পড়ে থাকো? তুহিনা চোখ ভরা জল নিয়ে শুদ্ধের যাওয়ার পানে তাকিয়ে বলল, ভীষণ ভালোবাসি রে। ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব সংখ্যা 10। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো, তাই আশেপাশে তেমন লোকজন নেই বললেই চলে। প্রিয়তা একাই বসেছিল। তখন একটা বাচ্চা এসে প্রিয়তার হাত ধরে বলল, আপু আপু। প্রিয়তা তাকালো। একটা বছর 5-এর গোল ফ্রক পরা বাচ্চা মেয়ে ওর হাত ধরে টানাটানি করছে। হঠাৎ বাচ্চাটা ওর হাতে কিছু একটা দিয়ে দৌড়ে চলে গেল। প্রিয়তা অবাক হয়ে দেখল সেটা একটা ভাঁজ করা চিরকুট। কাগজের ভাঁজ খুলে সে দেখল সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, আমি 3 তলার কর্নারের রুমটাতে তোমার জন্য অপেক্ষা করছি, ইতি প্রণয়। প্রিয়তা একটু অবাক হলো। প্রণয় ভাইয়া এভাবে ওকে কখনোই ডাকবে না, কিন্তু কিশোরী মন এত কিছু ভাবলো না। প্রণয় ডেকেছে মানে হয়তো বড় কোনো দরকার হবে। সে গুটি গুটি পায়ে 3 তলায় চলে গেল। কর্নারের রুমে প্রবেশ করতেই দেখলো রুমটা গুটগুটি অন্ধকার। অন্ধকারে প্রিয়তার ভীষণ ভয়, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই একটা শক্ত সামর্থ্য পুরুষালী হাত তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরল। ভয়ে প্রিয়তার গলদেশ শুকিয়ে গেল। মাথার উপর ঘাড়ে গলায় আছড়ে পড়ছে কারো গরম নিঃশ্বাসের স্পর্শ টের পেল। তার মাথার ও কারো শক্ত বুকের সাথে ঠেকে আছে। ওর গায়ে কাটা দিয়ে উঠল। সামনে মানুষটা যে প্রণয় নয় সে বিষয়ে প্রিয়তা শতভাগ নিশ্চিত, কারণ প্রণয়ের গায়ের গন্ধ, স্পর্শ সবকিছুই ওর বড্ড চেনা। প্রণয় 10 হাত দূরে থাকলেও প্রিয়তা তাকে অনুভব করতে পারে। তাহলে ওর সামনের মানুষটা কে? প্রিয়তার সারা শরীর কাটা দিয়ে উঠল ভয়ে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, কারণ এখানে যদি ওকে মেরে ফেলা হয় তাহলে কেউ জানতে পারবে না। লোকটা আবারও কাছে চলে এলো। প্রিয়তার নরম কোমল দেহের সাথে নিজের বলিষ্ঠ পুরুষালী দেহটা চেপে দাঁড়িয়ে প্রিয়তার কোমর চেপে ধরল। প্রিয়তার ঘাড়ের কাছে নাক নিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিল। এভাবে কয়েকবার নিঃশ্বাস নিয়ে প্রিয়তার দেহের মন মাতানো ঘ্রাণ নিয়ে নাসারন্ধ্রে টেনে নিল। প্রিয় নারীর দেহের ঘ্রাণ পুরুষটির শিরা উপশিরায় মাদকতা ছড়িয়ে দিচ্ছে। তার মাথা ঝিমঝিম করছে। কোনো অপরিচিত লোক হুট করে এত কাছে আসায় প্রিয়তার দম বন্ধ হয়ে আসছে। প্রিয়তায় কাঁপা গলায় বলল, কে? লোকটা কিছু বলল না, শুধু এক হাত দিয়ে প্রিয়তার মুখটা চেপে ধরল, অন্য হাত দিয়ে প্রিয়তার মাখনের মতো নরম তুলতুলে গালে স্লাইড করছে। তারপর ওর কানের কাছে এসে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সুইট হার্ট। প্রিয়তার মনে চরম ভয়ের দানা বেঁধেছে। এমন অপরিচিত লোকের অযাচিত স্পর্শ সে নিতে পারছে না। প্রিয়তা এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। চোখের পাতা ভেসে উঠছে প্রণয়ের মুখটা। সে মনে মনে প্রণয়কে ডাকল, প্রণয় ভাইয়া আপনি কোথায়? প্লিজ আসুন, আমার ভীষণ ভয় করছে। লোকটা আবার ফিসফিস করে বলল, শোনো মেয়ে, তোমার লজ্জা করে না একজন বিবাহিত পুরুষকে ভালোবাসতে? যে পুরুষ প্রতিনিয়ত অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয় তার প্রতি এত ভালোবাসা আসে কিভাবে তোমার? সে ডেকেছে বলে তুমি নির্জন অন্ধকার ঘরে চলে আসলে? তুমি জানো না পুরুষ সবসময় পুরুষই হয়, তাদের উপর এত বিশ্বাস করতে নেই। এমন জঘন্য কথা শুনে প্রিয়তা আরও জোরে কেঁদে উঠল, কারণ তার মাথায় কেউ বন্দুক ঠেকিয়েও এ কথা বললে সে বিশ্বাস করবে না। লোকটা মুখের কাছে ঠোঁট নিয়ে গভীর ভালোবাসায় প্রিয়তার গালে চুমু খেলো। তার মনে হলো নরম মসৃণ কিছুতেই ঠোঁট দেবে যখন। প্রিয়তা সামান্য একটু চুমু খেতেই তার নিজের বুকটা কেঁপে উঠল। এটা তার
প্রিয়সীকে করা প্রথম ভালোবাসার স্পর্শ। প্রিয়তা এটা বুঝতে পেরে ছটফট করে উঠল, কিন্তু কিছুতেই প্রিয়তাকে ছাড়ছে না। অসহায় প্রিয়তা লোকটার চুল টেনে মাথা নিচু করে ঘাড়ে জোরে কামড় বসালো, যাতে ব্যথা পেয়ে লোকটা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু উল্টো হলো, লোকটা তাকে ছাড়লই না, বরং আরও শক্তভাবে কোমর জড়িয়ে ধরলো, কানের কাছে মুখ নিয়ে হাসকি টনে বলল, উফ সুইট হার্ট, এভাবে কামড়ালেই আমি কিন্তু নিজের কন্ট্রোল করতে পারবো না। তখন উল্টোপাল্টা কিছু হয়ে গেলে আমায় দোষ দিতে পারবে না বলে আবারও প্রিয়তার গালে নিজের নাক ঘষতে লাগলো। প্রিয়তা কাঁদতে কাঁদতে হেঁচকি তুললো। লোকটা মনে হয় একটু বিরক্ত হলো, ধমক দিয়ে বলল, এই মেয়ে, আমি কি করব? তোমাকে মেরেছি? এমন মরা কান্না কাঁদছো কেন? একটু আদরই তো দিচ্ছি। এই সামান্য আদর সহ্য করতে না পারো না, পরে তোমার কি হবে? বলে আবারও তার গলায় চুমু খেতে নিল। ঠিক তখনই হঠাৎ দরজা বিকট শব্দে লাথি পড়ল। লোকটা বিরক্ত হয়ে মনে মনে তেতে উঠল, কে রে ভাই, এমন সময় ডিস্টার্ব করতে চলে এলো? দরজার সামনে প্রণয়কে দেখে লোকটার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে প্রিয়তাকে ছেড়ে দিল, কারণ সে জানে এই লড়াই করার সঠিক সময় নয়। প্রণয় 2 পা ভেতর ঢুকায় চিৎকার করে ডাকলো, রক্তজবা! এই মুহূর্তে সে এখানে প্রণয়কে ভীষণভাবে কামনা করছিল। প্রণয়কে দেখে ওর কলিজায় পানি এলো। ঝড়ের গতিতে কাঁপতে কাঁপতে সে প্রণয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। এই দৃশ্য দেখে কারোর চোখ মুখ শক্ত হয়ে গেল। প্রিয়তা প্রণয়ের শার্টের কলার খামচে ধরে প্রণয়ের বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠল। কাদার তালে তালে ছোট্ট শরীরটা থরথর করে কেঁপে উঠছে। প্রিয়তার অবস্থা দেখে প্রণয় যেন নিজের খেয়ে হারিয়ে ফেলল। তার বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল। নিজের ভালোবাসায় তিল তিল করে গড়ে তোলা ছোট্ট পাখিটাকে নিজের বুকের মধ্যে চেপে ধরে চুলে মুখে কপালে একের পর এক চুমু খেতে খেতে বলল, এই তো আমি জান, আমি এসে গেছি, কোনো ভয় নেই তোর। দেখ, আমি তোর সামনে আছি, তাকা আমার দিকে। প্রিয়তা কোনো কথাই কানে তুলো না, শুধু পুরুষালী এই প্রশস্ত বুকে মুখ গুজে নিরন্তর কেঁদে চলল। প্রণয়ের বুকটা অসম্ভব কাঁপছে। অজানা আশঙ্কায় যেন কেউ তার কলিজায় কামড়ে ধরেছে। ও প্রিয়তার মুখ নিজের হাতের আজলায় নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুই এখানে কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? কিছু বল পাখি। প্রিয়তা কিছুই বলছে না, আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। তার শরীরের কাঁপন বাড়ছে। প্রণয় ওকে কোলে নিয়ে রুমের বাইরে এসে আলোয় দাঁড় করালো। কান্নার চাপে লাল হয়ে যাওয়া ফর্সা গোলাপি মুখের দিকে তাকালো, নীলাপ চোখের দিকে গভীর দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করলো ঠিক কী হয়েছে। কিছুটা বুঝতে পেরে ওর মুখের রং বদলে গেল। ওর হাত মুষ্টিবদ্ধ হলো, কপালের শিরা ফুলে নির্বল্য ধারণ করলো। তবুও সে চুপ, কারণ সে প্রিয়তার মুখ থেকে শুনতে চায়। সে প্রিয়তাকে শক্ত করে নিজের বুক থেকে জড়িয়ে ধরলো, শান্ত হওয়ার সময় দিল। তার বলিষ্ঠ বুকের উষ্ণতায় কাঁপতে থাকা নরম শরীরটা ধীরে ধীরে স্থির হলো। 20 মিনিট পর প্রিয়তা মুখ খুলল। প্রণয়কে সব খুলে বলল, যা যা ঘটেছে সব। প্রণয় যা ভাবছিল তাই। তার চোখে হিংস্রতা ফুটে উঠল। ও প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে গভীর চুমু খেয়ে বলল, এভাবে আর কেউ কখনো ডাকলে যাবি না, মনে থাকবে? তোর যদি কিছু হয়ে যায়। আর কিছু না বলে সে আবারও প্রিয়তাকে শক্ত করে জাপটে ধরল। প্রিয়তা মাথা নাড়ালো। প্রণয় ফোন বের করে পরিণীতাকে কল করলো। একবার রিং বাজতেই পরিণীতা ফোন ধরলো। প্রণয় কিছু বলার সুযোগ না দিয়ে সোজা বলল, তাড়াতাড়ি 3 তলায় আয়। পরিণীতা একটু অবাক হলো, কিন্তু দেরি না করে দ্রুত ছুটে এলো। সে প্রিয়তার বিধ্বস্ত অবস্থা দেখে হতবাক হলো। কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই প্রণয় বলল, ওকে নিয়ে যা, আর একা ছাড়বি না। ভাইকে কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। সে প্রিয়তাকে নিয়ে চলে গেল। প্রণয় ঠোঁট কামড়ে হিংস্র স্বরে বলল, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয়তার পিছনে সব সময় সিকিউরিটি গার্ড পাহারা দিয়ে থাকে। সাধারণভাবে দেখে তাদের চেনা সম্ভব নয়। ওরা সবসময় প্রিয়তার সকল খবর প্রণয়কে দেয়, আর ওরাই প্রিয়তার কিডন্যাপ হওয়ার বিষয়টা প্রণয়কে জানিয়েছিল। আর আজ ওরাই প্রিয়তাকে 3 তলায় উঠতে দেখে প্রণয়কে জানিয়েছে। সন্ধ্যা 6টা। তালুকদার বাড়ির সবাই শিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রিয়তা আর পরিণীতাও চলে এসেছে। সাদাফ কৌশল করে পরিণীতাকে তার পাশে সিটে বসিয়েছে। পরিণীতা তো মহাখুশি। সাদাফ ভাই তাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। পরিণীতা আবার এত চোরে পাকা মেয়ে নয়, সে ছেলেদের চোখ দেখে মনের কথা বুঝে ফেলবে। তাই সাদাফ তাকে নিয়ে কী অনুভব করে তার শূন্য শতাংশ সম্পর্কেও পরিণীতার কোনো ধারণা নেই। সাদাফ পরিণীতার উদ্দেশ্যে বলল, ফুলপরি? পরিণীতা বলল, সাদাফ বলল, এবার তো আমার গিফটটা অ্যাকসেপ্ট করে নাও। প্রিয়তা সাদাফের দিকে তাকিয়ে বলল, ওটা তো আমি সেই দিন নিয়েই গুছিয়ে রেখেছি। সাদাফ ঠোঁট কামড়ে হেসে বলল, ওটা গুছিয়ে রাখার জন্য দেয়নি ফুলপরি। পরিণীতা বলল, তাহলে কি করব? সাদাফ বলল, কেন পড়বে? পরিণীতা বলল, ঠিক আছে। সাদাফ পরিণীতার দিকে তাকিয়ে বলল, ফুলপরি, তোমার সবচেয়ে বেশি কি ভালো লাগে? পরিণীতা মনে মনে বলল, আমার মাস্টারমশাইকে। সাদাফ বলল, কী হলো, কী ভাবছ? পরিণীতা বলল, কিছু না। সাদাফ হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, আজকে তোমার একটা কল এসেছিল তখন। পরিণীতা ভ্রু কুঁচকে বলল, আমার কল? সাদাফ বলল,
পরিণীতা ছটফটিয়ে বলল, কে ফোন করে দিয়েছিল? সাদাব বলল, তোমার স্যার। পরিণীতা বলল, কখন? সাদাব বলল, দুপুর 2টার দিকে। পরিণীতা মনে মনে ঢুক গিল, মাস্টারমশাই ফোন দিয়েছিল, কিন্তু সে জানেই না। সে ফোন বের করে কল লিস্ট চেক করলো, সত্যি ফোন এসেছিল। হোয়াটসঅ্যাপে একটা মেসেজও দেখলো, সেখানে গুটি কয়েক অক্ষরে লেখা, গুরুত্বপূর্ণ কথা আছে, ফোন দাও। আর কিছু লেখা নেই। পরিণীতা অস্থির হয়ে গেল। সাদাব পুরো বিষয়টা লক্ষ্য করে বলল, এনি প্রবলেম ফুলপরি? পরিণীতা সাদাফের মুখের দিকে তাকালো, জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, কিছু না। সাদাব বলল, ও। তার ভীষণ ইচ্ছে করছিল পরিণীতার হাতটা একটু ছুঁয়ে দেখার, কিন্তু পরিণীতা কী ভাববে তাই ভেবে সে তার তীব্র আকাঙ্ক্ষাটা চেপে গেল। প্রিয়তা অনুশ্রী বেগমের বুকটিকে চেপে আছে, কারণ অনুশ্রী বেগম সব ছেলে মেয়েকে একটু বেশি আদর করেন। তার কাছে সবাই সমান। তিনি দেখলেন মেয়েটা চুপচাপ আরও গুটিয়ে গেছে কোনো কারণে, তাই প্রিয়তাকে নিজের কাছে এসে বসিয়ে রেখেছেন। কিন্তু কিছু কিছু সময়ের মধ্যে মেয়েটা বড় আম্মুর বুকে লেপ্টে চোখ বন্ধ করে নিল। অনুশ্রী বেগম অপার মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কী হয়েছে ছোট আম্মু? প্রিয়তা আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরল। অনুশ্রী বেগম আর কিছু বললেন না। কিছু সময়ের মধ্যেই তার শিকদার বাড়িতে পৌঁছে গেল। ইনায়া, কুহু, চিত্রা ওরা নিজেদের বাড়ি চলে গেছে। প্রণয় তালুকদার বাড়ি থেকে অন্য কোথাও চলে গেল। অনুশ্রী বেগম ছেলে মেয়েদের উদ্দেশ্যে কড়া গলায় বলেন, সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে সোজা ডাইনিং টেবিলে আসবে। একজনও কোনো রকম তালবাহানা দেবে না। আমি ডিনার রেডি করছি। রাত না খেলে এক পাখির মাংস কমে যায়। ওরা অসহায় চোখে মা চাচির দিকে তাকালো। প্রেরণা অসহায় মুখ করে বলল, মেজাম্মু, আমি খাবো না। অনুশ্রী বেগম চোখ রাঙালো। ওরা বুঝে গেল না খেয়ে রক্ষা নেই। অগত্যা সবাই নিজেদের রুমের দিকে গেল। পরিণীতা নিজের রুমে ঢুকেই ফটাফট দরজা বন্ধ করে দিল। চেঞ্জ না করে তাড়াহুড়ো করে বারান্দায় গেল। পর্দা সরাতেই কারো ক্লান্ত পরিশ্রান্ত সুদর্শন মুখশ্রীতে নজর আটকালো। আবিদ প্রণয় কুঞ্জের পেছনের রাস্তায় দাঁড়িয়ে আছে। পরিণীতাকে দেখতেই সে ফোন ধরার জন্য ইশারা করলো। পরিণীতা কলিজা লাফিয়ে উঠল। ওর কপালে যে আজ দুঃখ আছে সেটা বেশ বুঝতে পারলো। সঙ্গে সঙ্গেই ফোন বেজে উঠল। ফোন কানে দিতে উচ্চস্বরে ধমক ভেসে উঠল, এই মেয়ে, তুমি সারাদিন কোথায় থাকো? হ্যাঁ, ফোন ধরার সময় পর্যন্ত হয় না তোমার? আমাকে জ্বালাতে খুব ভালো লাগে তোমার? কী সুখ পাও তুমি আমাকে পুড়িয়ে? কেন করো এমন? তুমি জানো তোমাকে আজ সারাদিন কতগুলো ফোন দিয়েছি? ব্লা ব্লা আরও কত কিছু। পরিণীতা কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলল, মনে তো চাচ্ছে থাপড়িয়ে গাল লাল করে দিই। এই কথা শুনে পরিণীতা অটোমেটিক হাত গালে চলে গেল। মনে পড়লো আবিদের সপাট চরের কথা। পুরুষালী শক্ত সামর্থ্য হাতের অত্যাচার, কতবার যে তার নরম তুলতুলে গালকে সহ্য করতে হয়েছে তার কোনো হিসেব নেই। কতবার যে নিষ্ঠুর মানুষটা তার গালের উপর হামলা করেছে তারও হিসাব নেই। তাই আবার দু একটা চর লাগিয়ে দেওয়া অস্বাভাবিক কিছু নয়। অবশ্য রাগ কমে যাওয়ার পর আহা কত কষ্ট চুমু যে দিত তার কোনো হিসেব নেই। তাই তো এই মানুষটার হাতে চর খেয়েও তার মন্দ লাগে না, মিষ্টি লাগে। পরিণীতা কাপা কণ্ঠে বলল, সরি মাস্টারমশাই। রিনরিনে নারীর কণ্ঠ আসতে আবিদের বক্ষে শীতল হওয়ার স্রোত বয়ে গেল। হঠাৎ করে রাগটা নিভে গেল। সে পূর্ণ দৃষ্টিতে 2 তলার ব্যালকনির দিকে তাকালো। পার্পেল রঙের শাড়িতে পরি লাগছে। কিছু একটা মনে করতে হঠাৎ করে আবার রাগটা মাথায় চেপে বসলো। সে ঠান্ডা স্বরে বলল, 5 মিনিটের মধ্যে নিচে আসো পরিণীতা। আবির তাকে তার সম্পূর্ণ নাম ধরে ডাকছে, তার মানে মানুষটা ভীষণ রেগে আছে। তার ভয় হলো। পরিণীতা বলল, এখন কীভাবে আসবো? যদি কেউ দেখে ফেলে? আবিদ বলল, এত কিছু বুঝি না, এক্ষুনি বলে ফোন কেটে দিল। পরিণীতা ফেস আদে পড়ে গেল। সে এখন কি করবে? সে ভাবলো এখন সবাই নিশ্চিত নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছে, তাকে কেউ দেখতে পাবে না। সে কোনো রকমের শাড়িটা টেনে টুলে খুলে ফেললো, একটা লং ওয়ান পিস পরে নিল আর মাস্টারমশাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে। এভাবে কি যাওয়া যায়? সে চটপট ফ্রেশ হয়ে এসে বাদামি বর্ণের চোখে হালকা কাজল দিল, কপালে একটা ছোট্ট টিপও পড়লো। আয়নার দিকে তাকিয়ে বেশ সুন্দর লাগছে। সে পা টিপে বাড়ি থেকে বেরিয়ে শিকদার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। সেখানে 4 জন দারোয়ান পাহারা দিচ্ছে। এরা বেরোতে দেখে নিলে সমস্যা হবে। মনে মনে সে আবিদের গোষ্ঠী উদ্ধার করলো। সে গেট দিয়ে যেতে না পারবে না, তাই পেছনের পুকুর পাড়ে দিয়ে ভয়ে এগোতে লাগলো। কেউ যদি আবার উপরের জানলা দিয়ে দেখে নেয় তাহলে তো আরেক কেলেঙ্কারি। কোনো রকমে উঁচু পাঁচিলের কাছে পৌঁছে জামাটা শক্ত করে ধরে কোনো মতে পেয়ারা গাছে উঠে পড়ল। শিকদার বাড়ির সুউচ্চ পাঁচিল থেকে লাফ দিলে কোমরের হাড়ে প্রচুর ব্যথা পাবে জানে, তা সত্ত্বেও বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে লাফ দিল। কলিজাটা পানি হয়ে গেল। এই বুঝি কোমরের হাড্ডিগুটি ভাঙল। কিন্তু সে অনুভব করলো সে ব্যথা পায়নি। কেউ ক্যাচ ধরে নিয়েছে। সে মিটমিট করে চোখ খুলে দেখলো সে সামনে শ্যামবর্ণের সুদর্শন মানুষটার কোলে চেপে আছে। সে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে আছে। আবিদ ওকে আস্তে আস্তে নামিয়ে দিল। চোখের চশমাটা ঠেলে দিয়ে কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল, তোমার সমস্যা কি পরিণীতা? পরিণীতা নিচু স্বরে বলল, আমার আবার কিছু সমস্যা?
সে মনে মনে ভয়ে জমে যাচ্ছে। আবিদ বলল, তোমাকে না সেদিন বারণ করেছিলাম মানুষের সামনে শাড়ি না পরতে? পরিণীতা আবারও আটকে উঠল। সত্যিই তাকে বারণ করেছিল, তাই সে বিয়ের দিন শাড়ি পরেনি। কিন্তু আপুর বিয়ে তো শাড়ি পরলে তো আর সে পরলে তো আর সে দেখতে পারবে না, তাই ওখানে পড়েছিল। কিন্তু ওর নিজের বোকামির জন্যই ধরা খেয়ে গেল। আবিদ আবার অশান্ত গলায় বলল, তুমি আমার কোনো কথাই শোনো না অ্যাঞ্জেল, তাই তোমাকে আর কিছু বলতে চাই না। তুমি নিজের মতো থাকতে পছন্দ করো, ওকে ফাইন, নিজের মতো থাকো। বলে ধাক্কা দিয়ে উল্টো পথে হাঁটা ধরলো। আবিদের এমন কথা শুনে পরিণীতা ভীষণ কষ্ট হলো। সাথে সাথে চোখে জল চলে আসলো। সেই মানুষের কথা শুনে না এই কথা এই লোকটা বলতে পারলো? সে তো সকল কথাই শুনে, কিন্তু একটা কথা শুনেনি বলে এভাবে বলল। তার অভিমান হলো, কিন্তু সে অভিমান ছুঁয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে আবিদের পিছু নিল। এই লোক রেগে আছে আর দোষটা ওর নিজের। এখন সে কি করবে? লোকটা তো ওর সঙ্গে কথা বলছে না, আর এই লোকের সঙ্গে কথা না বলতে পারলে পরিণীতার প্রাণটা ছটফট করে। সে দৌড়ে গিয়ে আবিদের পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। আবিদ ওর দিকে তাকালো। নিশুতি রাত, গ্রামের পথঘাট, এত বড় চুল খুলে হাঁটা উচিত নয়, তাই আবিদ দাঁড়িয়ে পড়ল। পরিণীতা ওর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আবিদ কিছু না বলে পরিণীতার হাত টেনে কাছে আনলো। কোমর অবধি চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে খোপা করে দিল, মাথায় ওড়নাটা সুন্দর করে দিয়ে দিল। পরিণীতা মুগ্ধ চোখে মানুষটার দিকে তাকিয়েছিল, কিন্তু সে কিছু বলার আগে আবিদ আবার হাঁটা শুরু করলো। পরিণীতা দৌড়ে গিয়ে আবিদের বা হাতটা জড়িয়ে কাঁধে মাথা রেখে চোখ বুঝতে বুঝতে হাঁটতে লাগলো। আবিদ কোথায় যাচ্ছে সেটা জানার কোনো আগ্রহ নেই তার। ওরা দুজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এলো। নদীর পাড়ে ঠান্ডা বাতাস ওদের দুজনকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আজকে বোধহয় পূর্ণিমা। চাঁদের আলো নদীর বালির উপর পড়ে হীরের মতো চকচক করছিল। আশপাশে জ্যোৎস্নার আলোয় আলোকিত। পরিণীতার সৌন্দর্যও এই চাঁদের আলোয় ঝলমল করছে। আবিদ গভীর দৃষ্টিতে ওর বাদামি রঙের কাজল পরিহিত টানা টানা চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরিণীতা ভারী চোখের পল্লব একবার ঝাপটালো। আবিদের মনে হলো এই যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দৃশ্য। পরিণীতা করুণ চোখে তাকিয়ে বলল, সরি মাস্টারমশাই, এই যে কান ধরছি, প্লিজ আমার সাথে কথা বলুন। আপনি না কথা বললে আমার ভীষণ কষ্ট হয়। আবিদের মায়া হলো, কিন্তু সে গলল না। সেখানে থেকে সরে গিয়ে বালির উপর বসলো। এবার পরিণীতার কান্না পাচ্ছে। সে ঝাপসা চোখে আবিদের দিকে তাকিয়ে বিনা বাক্যে বুকে মাথা রাখলো। কিছুক্ষণ চুপ থেকে কান্না মিশ্রিত স্বরে বলল, মাস্টারমশাই, আপনি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আপনি ছাড়া আর কারোর সামনে শাড়ি পরবো না। তবু আপনি আমাকে দূরে ঠেলে দেবেন না। আমার খুব কষ্ট হয় আপনি রাগ করে থাকলে, বলে সে ফুপিয়ে কেঁদে উঠল। আবির এবার সম্পূর্ণ গলে গেল। সে কি তার অ্যাঞ্জেলের উপর রাগ করে থাকতে পারে? এই মেয়েটার চোখের পানি তার বুকের ভেতর তীরের মতো আঘাত করে। সে বুক থেকে পরিণীতার চাঁদের মতো মুখটা হাতের আঁচড়ে নিল। গাল বেয়ে গড়িয়ে আসা চোখের পানিগুলো নিজের ঠোঁট দিয়ে শুষে নিল। পরিণীতা চোখ বন্ধ করে আবিদের টি শার্টের গলা খামচে ধরল। আবিদ ওর তুলতুলে নরম গালে গভীর চুমু দিল। পরিণীতার সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল। সে যে এই মানুষটাকে বড্ড চায়, কিন্তু সে কাছে আসলেই দমবন্ধ হয়ে যেতে চায়। অনাকাঙ্ক্ষিত পুরুষের কাঙ্ক্ষিত স্পর্শগুলো অতি কাঙ্ক্ষিত পুরুষের কাঙ্ক্ষিত স্পর্শগুলো তারা সহ্য হয় না, দম বন্ধ করে অনুভূতি হয়। আবিদ তাকে নিবিড়ভাবে নিজের কাছে টেনে নিয়ে পরপর কপালে চুমু খেলো। মনে মনে বলল, অ্যাঞ্জেল, তোমার হয়তো আপনজনের অভাব নেই, কিন্তু আমার কাছে মা বাবার পর তুমি সেই যে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তুমি যে আমার কাছে বড্ড দামি, যাকে হারলে আমি বাঁচতে পারবো না। লোকে বলে প্রিয় মানুষ হারালে নাকি কেউ মরে যায় না, বেঁচে থাকে মরার মতো, কিন্তু আমি সত্যি মরে যাবো। তাই আমি তোমাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না। তুমি আমাকে কি মায়া বেঁধেছো জানি না, শুধু এটুকু জানি তুমি আমার নিঃশ্বাস, আর তোমাকে নিঃশ্বাস ছাড়া আমি কিভাবে বাঁচবো। বলে আবারও পরিণীতার কপালে চুমু খেলো। কিছু না বলেই যেন ওরা দুজনকে অনুভব করে নিল। পরিণীতা শক্ত করে আবিদের বুকে মাথা রাখলো। আবিদের গা থেকে ছুটে আসা পরিচিত পুরুষের সুঘ্রাণ সে সাথে ভেতর টেনে নিচ্ছে। তার আর প্রচুর সুখ অনুভূতি হচ্ছে। এই মানুষের আশেপাশে থাকার জন্য তার কত বাহানা। তার স্পর্শ, তার গায়ের গন্ধ ছাড়া পরিণীতা বেশি সময় থাকতে পারে? এই শ্যামবর্ণের পুরুষের সে বড়ই আসক্ত। লোকে বলে শ্যামবর্ণের মানুষ নাকি সুন্দর হয় না, অথচ পরিণীতা এই মানুষটার দিক থেকে চোখ ফিরিয়ে নিতেই পারে না। লম্বা পুরুষালী দেহের গঠন, এই তামাটে মুখের আদলে কত মায়া, যা চুম্বকের মতো পরিণীতাকে আকর্ষণ করে প্রতিনিয়ত। আবিদ তার প্রাণের থেকেও প্রিয় অ্যাঞ্জেলকে বুকে নিয়ে চোখ বন্ধ করে আছে। একজন পুরুষের কাছে এর থেকে বেশি সুখের আর কি হতে পারে? সে তার ভালোবাসার মানুষকে নিজের কাছে জড়িয়ে রেখেছে। এত সুখের পর যদি মৃত্যু আসে, তার আক্ষেপ থাকবে না। সে জানে আজ না হোক কাল মৃত্যু তো আসবেই।
তেলে জলে যে মিশ খায় না সেটা আবিদ খুব ভালো করেই জানে, আর শিখদারা কেমন সেটাও খুব ভালো করেই জানে। সব জানার পরেও এই মেয়েটার ভালোবাসায় সে নিজেকে হারিয়েছে। মাসুল যে তাকে দিতেই হবে, কিন্তু সে ভেবে নিয়েছে যাই মাসুল হোক না কেন, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত সে পরিণীতার সাথ শক্ত করে ধরে রাখবে। তাদের পরিণয় হবে কিনা সেটা তার জানা নেই, কিন্তু এই যে মেয়েটার জন্য এতটাই উন্মাদ যে মৃত্যু আসলে আসবে, তবুও পরিণীতা ছাড়া থাকতে পারবে না। এসব ভেবে সে পরিণীতার চুলের খোঁপায় মুখ গুজল, প্রাণ ভরে প্রিয় নারীর ঘ্রাণটা ফুসফুসে টেনে নিয়ে আদরে সরে বলল, অ্যাঞ্জেল। পরিণীতা বুকে মুখ গুজেই বলল, আবিদ বলল, জিজ্ঞেস করলে না কেন ফোন দিয়েছিলাম? পরিণীতা উৎসাহী কণ্ঠে বলল, কেন? আবিদ মনে মনে বলল, গাধা। কিন্তু মুখে বলল, আমি চাকরি পেয়েছি। পরিণীতা খুশিতে লাফিয়ে বলল, সত্যি? কবে? আবিদ বলল, 2 দিন পর জয়েনিং। পরিণীতা বলল, তাহলে এই আনন্দে আমাকে কোলে নাও। বলে 2 হাত বাড়িয়ে দিল। আবিদ ভ্রু নাচিয়ে বলল, কোলে নেব? পরিণীতা কোনো জবাব না দিয়ে নিজেই গলায় ঝুলে পড়ল। আবিদ তাকে কোলে নিয়ে কয়েক চক্কর দিল। নামিয়ে দিতে নিতেই পরিণীতা চিৎকার করে বলল, একদম নামাবে না। আবিদ দুষ্টামি হাসি হেসে দিয়ে বলল, তুমি যা ওজন, আমার হাত এখনই খুলে পড়ে যাচ্ছে। পরিণীতা রেগে গিয়ে আবিদের গলায় কাছে টি-শার্ট সরিয়ে একটা কামড় বসালো। আবিদ ঠোঁট কামড়ে ব্যথা হজম করে নিল। আর কিছুক্ষণ পরিণীতাকে কোলে রাখার পর হঠাৎ কিছু মনে পড়তে নামিয়ে দিল। পরিণীতা মুখ কুঁচকালো। আবিদ পকেট থেকে কাগজে মোড়ানো কিছু একটা বের করলো। পরিণীতা উৎসাহিত গলায় বলল, এটা কি মাস্টারমশাই? আবিদ হাসলো। জিনিসটা পরিণীতার হাতে দিল। পরিণীতা দেখলো 1 ডজন লাল রঙের কাচের চুড়ি। সে খুশিতে লাফিয়ে উঠল। আবিদ দেখলো সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়েটা 50 টাকার অতি সাধারণ জিনিসও কতটা খুশি। এই জন্যই তো সে এই মেয়েটাকে ভালোবাসতে বাধ্য হয়েছিল, আর এখন তো প্রেমে পাগল হয়ে গেছে। পরিণীতা আবিদের পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো। কষ্ট করে আবিদের চুলগুলো টেনে মুখটা নিচু করে নামিয়ে কষে একটা চুমু খেলো। আবিদ মুচকি হাসলো। পরিণীতা লজ্জায় লাল হয়ে চুড়িগুলো আবিদের হাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আনরোম্যান্টিক বেটা মানুষ, পরিয়ে দাও। বলে নিজের হাতটা এগিয়ে দিল। আবিদ মুগ্ধ হলো। নিজের হাতে এক এক করে যত্ন করে প্রিয়গুলো প্রিয়তমার হাতে পরিয়ে দিল। এরপর 2 হাতের তালুতে গভীর চুমু খেলো। পরিণীতা আরও লজ্জায় লাল হলো। আবিদ বলল, বাড়ি যাবে না? অনেকক্ষণ হলো। পরিণীতা আটকে উঠল। সে বাড়ির কথা ভুলে গিয়েছিল। এখন যদি কেউ খুঁজতে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আবিদ ফোন বের করে দেখলো রাত 8টা বাজে 5 মিনিট বাকি। পরিণীতা বলল, আমাকে বাড়ি যেতে হবে। আবিদ ওকে তুলে নিয়ে বলল, একটু আগেই না কোলে চড়তে চেয়েছিলে, চলো তোমাকে কোলে করে দিয়ে আসি। পরিণীতা আবার ও বাড়ির কথা ভুলে গেল। লজ্জায় রাঙা মুখটা প্রিয় পুরুষের বুকে লুকালো। আবিদ পরিণীতাকে আগের মতো পেছনের পাঁচিলে তুলে দিয়ে তারপর বলল, সাবধানে, যদি একটু ব্যথা পাও হাড্ডি গুঁড়া করে ফেলবো। পরিণীতা আবার আবিদের গালে কষে 2টো চুমু খেয়ে লাফ দিল। আবিদ তৃপ্তির হাসি হাসলো। পরিণীতা চোরের মতো বাড়ি ঢুকতে গিয়ে সদর দরজার সামনে সাদাফের সাথে ধরম করে ধাক্কা খেয়ে পড়ে জিতে নিল। সাদাফ হাত ধরে টেনে তুলল। এরপর বলল, সামলে ফুলপুরি। পরিণীতা আটকে উঠল। সাদাফের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদাফ বলল, কোথায় গিয়েছিলে? পরিণীতা গলা শুকিয়ে গেল। ভয়ে মেয়েটার বুক ধুকপুক করছিল। কোনো রকমে বলল, ঘরে গরম, তাই বাইরে বাতাস খেতে গিয়েছিলাম। সাদাফ ভ্রু কুঁচকালো। সে হতবাক কণ্ঠে বলল, সব জায়গাতেই তো এসি লাগানো, গরম কোথায়? পরিণীতা বিরক্ত হয়ে বলল, এসব কৃত্রিম বাতাস আর ভালো লাগে না, ফ্রেশ এয়ার খেতে গিয়েছিলাম। সাদাফ বলল, তাহলে আমাকে বলতে, 2জন মিলে যেতাম। পরিণীতা বলতো, আমার প্রচুর মাথা ব্যথা করছে। এটা বলে সে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কেটে পড়ল। সাদাফ সন্দেহ চোখে তাকিয়ে রইল। মনে মনে বলল, কিছু তো নিশ্চিত হয়েছে। বোকা মেয়েটা গুছিয়ে মিথ্যা বলতে পারে না। ও যে এতক্ষণ মিথ্যা বলছিল সেটা ওর চোখেই বলে দিচ্ছিল। কি খিচুড়ি পাকাচ্ছে কে জানে, নজরে রাখতে হবে। বলে চলে গেল। রাত 9টা। হাসপাতাল থেকে ইমার্জেন্সি কল আসায় শুদ্ধকে দুপুর 2টার দিকে বিয়েবাড়ি থেকে চলে আসতে হয়েছিল। একজন রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক, ইমিডিয়েট সার্জারি করতে হবে, তাই সে আসার আগেই ওটি রেডি রাখতে বলেছিল। এসে অপারেশন থিয়েটারে ঢুকে পড়বে। টানা 6 ঘন্টা অপারেশন শেষে ওটি থেকে বের হলো শুদ্ধ। সে কানাডায় শীর্ষস্থানীয় হার্ট সার্জনদের একজন, তাই বাংলাদেশে তার চাহিদা তুঙ্গে। তবে সে সব রোগীর অপারেশন করে না, শুধুমাত্র যাদের অবস্থা একেবারে সংকটজনক কেবল তাদের অপারেশনই করে। সে ওটি থেকে বেরিয়ে পেশেন্টের পার্টির উদ্দেশ্যে বলল, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। রোগীর বাড়ির লোকজন শ্রদ্ধার চোখে তাকিয়েছিল তার দিকে। তুহিনা তার পাশেই দাঁড়িয়েছিল। ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধর
10 জন স্পেশাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে সে একজন। তুহিনা সবসময় শুদ্ধর সাথে লেগে থাকে। তার এই গায়ে পড়া স্বভাবের জন্য শুদ্ধ যে কতটা বিরক্ত তা আপনারা জানেনই। তবে হাসপাতালের লেডি ডাক্তার ও নার্সরা তাদের ক্রাশের সঙ্গে তুহিনার এমন চেপে থাকা মোটেও পছন্দ করে না। তারা প্রচণ্ড জেলাস। তাদের স্বস্তির বিষয় একটাই, ডক্টর চৌধুরী মেয়েটার মোটেও পাত্তা দেয় না, ফলে তারাও তুহিনাকে ভালো চোখে দেখে না। তবে এতে তুহিনার বিশেষ কোনো কিছু আসে যায় না, কারণ সে তো ডাক্তার হয়েছে শুদ্ধের আশেপাশে থাকার জন্য। রাত 8:30-এর দিকে শুদ্ধ ক্লান্ত হয়ে নিজের কেবিনে গেল। অ্যাপ্রনে খুলে পাশে রেখে মাথা নিচু করে বসেছিল। ক্লান্তি সারা শরীর জড়িয়ে আসছে। 1 কাপ স্ট্রং কফির অর্ডার করলো। এর মধ্যেই কী যেন মনে পড়তেই তার ফর্সা মুখ ক্ষোভে লাল হয়ে গেল। ক্রোধ ছড়িয়ে পড়ে অসির অবসরায় টেবিলে বাড়ি মেরে বলল, তুই আমার গলার কাটার মতো আটকে আছিস প্রণয়। আমি না পারছি তোকে তুলে ফেলতে, আর না পারছি আমার সুইটহার্ট থেকে সরাতে। উফ, ব্রেনের উপরে আর চাপ নিতে পারছি না। এমন করে ঝড়ের গতিতে কেউ কেবিনে প্রবেশ করলো। শুদ্ধ কিছু বুঝে ওঠার আগেই কলার ধরে নাক বরাবর ঘুষি মারল। শুদ্ধ সামলাতে না পেরে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। প্রণয় পুনরায় তার কলার ঝাঁকিয়ে কয়েকটা অশ্রাব্য গালি দিয়ে বলল, তোর সাহস কেমন করে হয় আমার রক্তজবার গায়ে হাত স্পর্শ করার? বিশ্বাস কর, আমার হাত পা বাঁধা না থাকলে তোর এক্ষুনি খুন করে ফেলতাম। ক্রোধে প্রণয়ের কপালে সবুজ শিরা ফুলে উঠেছে। শুদ্ধর রাগ চড়ে গেছে। সেও প্রণয়কে নাক বরাবর ঘুষি দিয়ে ঠোঁট বাঁকিয়ে এসে বলল, কেন তোর ছুঁয়ে দেওয়ার ইচ্ছা হয়, আমার হয় না বুঝি? তোর রাত বিরেতে ঘরে সুন্দরী বউ রেখে অন্য নারীর তেষ্টায় গলা শুকিয়ে যায়, আর আমি তো বেচারা, আমার তো কোনো ঘরে বউ নেই। প্রণয় শুদ্ধের বুক বরাবর লাথি মেরে বললে, তোর জন্য আমাদের জীবনটা নরক হয়ে গেছে। তোর জন্য আমাকে আমার রক্তজবার থেকে দূরে যেতে হচ্ছে। তুই আমার লাইফ হেল করে দিয়েছিস। শুদ্ধ পাগলের মতো হেসে ঘাড় বাঁকিয়ে বলল, জীবন কই নষ্ট করলাম, ছোট একটা প্রতিশোধ নিয়েছি। তুই আমাকে আমার সুইটহার্টের থেকে আলাদা করেছিলি কত বছর। আমি তোর পেয়েছি শুধুমাত্র একবার আমার সুইটহার্টকে দেখার জন্য, কিন্তু তুই দেখতে দেসনি। তাই আমি তোকে তোর রক্তজবার থেকে পার্মানেন্টলি আলাদা করে দিলাম। সিম্পল লজিক। তুই বেঁচে থাকবি ঠিকই, কিন্তু তোর বুকে যে আগুন জ্বালিয়েছি সেজন্য তুই মরতেও পারবি না, বাঁচতেও পারবি না। খুব জ্বলছে না শুয়েছি বলে? আমারও এতটাই জ্বলে যখন তুই আমার সুইটহার্টকে টাচ করিস। শুধু আবারও ঘাড় বাঁকিয়ে বলল, শালা তুই আমার চিরশত্রু, তারপরও দেখ তোর আর আমার দুর্বলতা এক জায়গায়। এর থেকে দুঃখের আর কি হতে পারে? প্রণয় একই ভঙ্গিতে ঘাড় বাঁকিয়ে বলল, আগেও তোকে আলাদা করেছি, ভবিষ্যতেও করব, বিকজ সে শুধু আমার। শুধুমাত্র এই আবরার শিকদার প্রণয়ের। সে আমার কাছে আছে কি দূরে আছে তাতে আমার কিছু যায় আসে না। আমি তাকে বিয়ে করতে পারলাম কি পারলাম না তাতেও কিছু যায় আসে না, তবে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু আমারই থাকবে। প্রণয় শিকদার তার জিনিস অন্যের অধিকার বরদাস্ত করে না। দুজনেই দেখতে সাইকোপ্যাথ লাগছে, হিংস্র তাদের চোখ, মুখ ও ব্যবহার। প্রণয় রিভলভার বের করে শুদ্ধর কপালে তাক করলো। শুদ্ধ পাগলের মতো হেসে বলল, আমি মরে গেলে তোর প্রাণ ভ্রমরা চিরতরে হারিয়ে যাবে। ভুলে যাস কেন, তোর প্রাণ ভ্রমরার সিন্দুকের চাবি আমার হাতে। প্রণয় এগিয়ে গিয়ে শুদ্ধর বাঁ হাতে একটা বুলেট ঢুকিয়ে দিয়ে বলল, ভুলে যাস না, ওটা আমার একার প্রাণ ভ্রমরা নয়। শুদ্ধর হাত পেয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। শুদ্ধ হাসলো। ডান হাত দিয়ে ড্রয়ার থেকে একটা রিভলভার বের করে প্রণয়ের ডান হাতে একটা বুলেট ঢুকিয়ে দিল। একই ভঙ্গিতে বলল, ভুলে যায়নি, তবে প্রাণ ভ্রমরা যদি আমার না হয় তবে তোকে বাঁচিয়ে রেখে লাভ কি? প্রণয়ের হাত থেকেও ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। শুদ্ধ আবার হেসে বলল, তুই আমাকে মেরে ফেলতে পারবি না, কিন্তু আমি চাইলেই তোকে মেরে ফেলতে পারি। হাতে মারবো না, জানিস তো কীভাবে মারবো? প্রণয় বাঁকা হেসে বলল, যেমন আছিস তেমনই থাক, বেশি লোভ করিস না, নাহলে তুই মারার আগে আমি মেরে ফেলবো। সে আমার না হয়ে দূরে থাকুক, ভালো থাকুক, কিন্তু অন্যের হওয়ার চেষ্টা করলে আমি নিজেই তাকে শেষ করে দিব। প্রণয় শিকদার তার জিনিস অন্যের অধিকার বরদাস্ত করে না। তুই আমার দুর্বলতার খোঁজ পেয়ে গেছিস, তার মানে এই নয় যে আমি দুর্বল। শুদ্ধ কিছুটা থমকে গেল, কিন্তু দমল না তার রাগ। দুজন আবারও একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। শরীরের এখানে ওখানে ছিঁড়ে গেছে, থেতলে গেছে। দুজনের হাত থেকে গড়িয়ে পড়া রক্তে পুরো কেবিন পিচ্ছিল হয়ে গেছে। দুজনের হাতেই গুলি ঢুকে রয়েছে। যন্ত্রণায় তীব্রতায় ছিঁড়ে যাচ্ছে শরীর। তবুও দুজন বলিষ্ঠ পুরুষ নিজেদের মধ্যে রক্তের খেলা মেতে উঠেছে মাত্র 16-তে পা দেওয়া এক কিশোরী কন্যার জন্য, যে তাদের দুজনের তুলনায় ছোট এক মুরগির ছানা। শত শত লোকের জান নিতে নিতে একবারও ভাবল না দুজনে ক্লান্ত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। কী হবে এই দুই পুরুষের? প্রণয়ের ভবিষ্যৎ? কে ভালোবাসা পাবে আর কে ভালোবাসা হারাবে, তা তো সময়ই বলে দেবে। ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেজদীপ রায়। পর্ব সংখ্যা 11।
পুরো কেবিন তছনছ হয়ে আছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এদিকে ওদিকে, রক্ত পড়ে আছে এখানে সেখানে। দুজন পুরুষ ঘরের দুই দিকে পড়ে হাসছে। কি একটা ভয়ঙ্কর দৃশ্য! কোনো আঘাতপ্রাপ্ত অসুস্থ মানুষ এমন পরিস্থিতি থাকলে ব্যথায় যন্ত্রণায় কেঁদে কেটে অস্থির হয়ে যেত, ভয়ে আতঙ্কে কাঠ হয়ে যেত। কিন্তু এরা যেন ভিনগ্রহের এলিয়েন। হাত থেকে এখনও গলগল করে রক্ত পড়ছে, আর দুজনেই পাগলের মতো হাসছে। এমন সময় হাসপাতালের স্টাফ কফি নিয়ে আসলো। শুদ্ধর কেবিনের দরজায় কয়েকবার নক করলো। কোনো উত্তর না পেয়ে চলে যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে কিছু পড়ার শব্দ পেয়ে সে আবারও নক করলো। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ না আসায় দরজা খুলে ভেতরে উকি দিল। ভেতরের দৃশ্য দেখেই তার মাথা চক্কর দিয়ে উঠল। সারা ঘর এলোমেলো রক্তাক্ত, পাশে পড়ে আছে দুইটি সাইলেন্সার লাগানো রিভলভার। ডক্টর চৌধুরীর সারা শরীরের ক্ষত, সেখানে থেকে তরল গড়িয়ে পড়ছে। অপর পাশে আরেকজন ব্যক্তি পড়ে আছে, ওনারও একই অবস্থা। যে কেউ দেখলে বলে দিবে এখানে একটু আগে টর্নেডো বয়ে গেছে। এইসব দেখে স্টাফটির হাঁটু কাঁপতে লাগলো। চিৎকার করতে চাইলো, কিন্তু পড়ে থাকা দুজন ব্যক্তি তাদের দিকে তাকিয়ে আছে দেখে ভয়ে আর গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে কি করবে? কোনো রকমে নিজেকে সামনে নিয়ে চিৎকার করতে নিলে শুদ্ধ রাগান্বিত স্বরে ধমকে উঠল, একদম চিৎকার দেবে না। লোকটি কপাল বেয়ে দরদর করে ঘামছে। শুদ্ধ একইভাবে বলল, এই কথা যেন কাকপক্ষীও টের না পায়। কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধ আবার বলল, চুপচাপ গিয়ে ডাক্তার রেজাকে ডেকে নিয়ে আসো। এই কথা শুনে লোকটি এক প্রকার দৌড় দিল, যেন পালিয়ে গেল। ডাক্তার রেজা এসে এসব দেখে ঘাবড়ে গেলে, ভয় পেলেন, কিন্তু মুখে তা প্রকাশ করলেন না। তিনি বুঝলেন এই অবস্থা ওরা নিজেরাই করেছে। তিনি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। প্রণয় বিরক্ত হয়ে বললেন, কি দেখছেন? তুলুন আমাদের। শুদ্ধ বলল, আমাদের হাত থেকে গুলিটা বের করে ড্রেসিং করে দিন, আর হ্যাঁ, এইসব কথা যেন 4 দেয়ালের বাইরে না যায়। ডাক্তার রেজা ভেতর ভয় পাচ্ছি, কিন্তু আর কোনো কথা বলল না। স্টাফের সাহায্যে দুজনকে তুলে কেবিনের সোফায় বসালেন। গুলি বের করে ব্যান্ডেজ করে দিলেন। শরীরে যেখানে সেখানে কাটা ফাটা থেতলানো আছে, সব জায়গায় পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলেন। হাতে বেশি চাপ দেবেন না, বেশি না হলে ব্লিডিং হবে, আর আপনাদের স্যালাইন নিতে হবে। প্রণয় বিরক্ত হয়ে বলল, এসবের কোনো দরকার নেই। সে ভাবলো এই ড্রেস পরে বাসায় যেতে পারবে না। তারপর স্টাফটির হাতে টাকা দিয়ে বলল, পাশের মলটা থেকে তার জন্য ড্রেস নিয়ে আসতে। শার্ট প্যান্টের সাইজও বলে দিল। শুদ্ধ প্রণয়ের দিকে তাকিয়ে বলল, শুধু আমার জন্য আমার সাথে লাগতে এসে ব্যথা পেলি। প্রণয় তাচ্ছিলে এসে বলল, এটা কোনো ব্যথা তোর কাতারে পড়ে নাকি? আমার নীলাঞ্জনের জন্য প্রতিদিন যে ব্যথা পাই এটা তো সেটার কাছে কিছুই না। শুদ্ধর মনের কোণে প্রণয়কে আঘাত করার জন্য সূক্ষ্ম ব্যথার অনুভূতি হলো, কিন্তু সেটাকে প্রশ্রয় দিল না, কারণ প্রণয় ওর সাথে যা করেছে তারপরে কোনো দিন থেকে সে সহানুভূতিশীলতার যোগ্যতা রাখে না। প্রণয় দেখলো শুদ্ধের অবস্থা অনেকটাই খারাপ। ওর মনেও একটা সূক্ষ্ম ব্যথা হলো। মনে মনে একটুও খারাপ লাগলো, কিন্তু যখন মনে পড়লো শুদ্ধ ওর সাথে কী করেছে, কীভাবে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে, কীভাবে ওর কাছ থেকে ওর ভালোবাসার মানুষকে সরিয়ে দিয়েছে, তখনই ওর সব খারাপ লাগা গুলো সরে গিয়ে ঘৃণা জায়গা করে নিল। স্টাফটা চলে এসেছে। প্রণয় শুদ্ধের অ্যাটাচড বাথরুমে গিয়ে অনেক কষ্টে চেঞ্জ করে নিল। তারপর শুদ্ধও চেঞ্জ করলো। শুদ্ধ ভাবলো বেশি সময় হাসপাতালে থাকা ঠিক হবে না। কে জানে কে কখন কোথা থেকে ন্যাকামেটা দেখে ফেলে, পরে আবার আরেকটা ঝামেলা। প্রণয় বেরিয়ে গেল, পিছু শুদ্ধও গেল। ওদের দুজনেরই হাতের অবস্থা ভালো না, কেউ গাড়ি ড্রাইভ করতে পারবে না। প্রণয় বাসায় ফোন দিয়ে ড্রাইভারকে আসতে বলল। শুদ্ধ ড্রাইভার পাঠাতে বলল। 30 মিনিট পর ড্রাইভার এলো। হাসপাতালের বাইরে দুজন দাঁড়িয়ে আছে। রহমান চাচা প্রণয়কে নিয়ে গেল, আর মুখলেস চাচা শুদ্ধকে নিয়ে গেল। রাত 10:30। সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছে প্রণয় আর শুদ্ধের জন্য। শিকদার বাড়ির নিয়ম, দিনের বেলা যে যেখানে থাকুক না কেন, রাতে ডিনারে সবাই একসঙ্গেই করবে। 4 জন গিন্নি, রান্নাবান্না শেষ। বাড়ির ছেলেরা নিজেদের রুমে, মেয়েরা বাবা চাচাদের সঙ্গে গল্প করছে। সাদমান শিকদার প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, আম্মু, অনেক দিন তো হলো পড়াশোনা শিখেই তুলে রেখেছো, কাল থেকে তুমি কলেজে যাবে। প্রিয়তা সম্মতি দিয়ে বলল, ঠিক আছে বড়াব্বু। পরিণীতা মুখ বাঁকিয়ে বলল, আব্বু, আমিও আছি। 4 ভাই হেসে উঠলেন। পরিণীতা আর প্রেরণার মাথায় হাত বুলিয়ে বললেন, তোরা সবাই তো আমার মা। ততক্ষণে ছোট থরি দৌড়ে এসে বলল, আমি বুঝি কেউ না? প্রিয়তার আব্বু সাজিদ শিকদার থরিকে কোলে নিয়ে বললেন, তুমি আমার আম্মু। গিনিরা দূর থেকে এই দৃশ্য প্রাণ ভরে দেখছিল। রাত 10:55। ছেলে দুটো এখনও বাড়ি ফিরছে না দেখে অনুশ্রী বেগমের ফোন করলেন। প্রণয় ফোন ধরল না। পরপর শুদ্ধকে ফোন করলেন। শুদ্ধও ফোন ধরল না। ঠিক তখনই তুহিনা বাড়ির ভেতর প্রবেশ করলো। অনুশ্রী বেগম বলল, তুই একা? শুদ্ধ কোথায়?
তুহিনা বেগম বলল, জানি না মামিমা, শুদ্ধ ও ভাইয়া আমার আগেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে, আমিও ওকে খুঁজেছি। অনুশ্রী বেগম বেশ চিন্তায় পড়ে গেল। একা একা সবাই ডাইনিং টেবিলে এসে বসলো। প্রেম বলল, দাদানরা হয়তো বিজি আছে, তাদের জন্য আমরা আর কতক্ষণ না খেয়ে বসে থাকবো। অরণ্য তালে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ছোটো দাদান ঠিকই বলেছে, আমাদের খেয়ে নেওয়া উচিত। অর্থী বেগম ধমক দিয়ে বলেন, চুপ করো বেয়াদব দুটো, বড় দুটো ভাই এখনো বাড়ি ফিরেনি আর তোমরা খাবারের চিন্তায় লেগে গেছো। প্রিয় তার চিন্তা হচ্ছিল, প্রণয় ভাইকে সেই সন্ধ্যার পর থেকে সে আর দেখেনি, কোনো বিপদ আপদ হলো না তো। বিপদের কথা ভাবতেই ছোট্ট মনে ভয় জেগে বসলো। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। পরিণীতা ছুটে গিয়ে দরজা খুলে অবাক হলো। প্রণয় বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সর, ঢুকতে দিবি না নাকি? পরিণীতা সরে দাঁড়ালো। তার চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে আছে। পিছনে শুদ্ধকে দেখে চোখ আরও বড় বড় হয়ে এলো। ওরা দুজন সিঁড়িতে পা রাখতেই অনুশ্রী বেগম চেঁচিয়ে বললেন, এই সময় হলো তোমাদের আসার, আর এখন না খেয়ে উপরে চলে যাচ্ছ কেন? আসো, খেয়ে যাও। প্রণয় আর শুদ্ধ একসাথে বলল, খিদে নেই। অনুশ্রী বেগম রেগে ছেলেদের দিক কিছু শোনানোর জন্য এগিয়ে আসতে দুজনকে দেখে অবাক হলেন। পরপরই কেঁদে উঠলেন। অনুশ্রী বেগমের কান্না শুনে সবাই ভয় পেয়ে গেল। তারা হুড়ো করে ডাইনিং টেবিল ছেড়ে সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। শুদ্ধ আর প্রণয়কে দেখে সবার চোখ কপালে উঠল। শুদ্ধ আর প্রণয় দুজনেই ঠিকমতো দাঁড়াতে পারছে না। মুখে সব জায়গায় আঘাতের দাগ, শার্টের নিচে হাত শরীরের দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে শরীরে আরও অনেক বেশি আঘাত লুকিয়ে আছে। বাকি তিন গিন্নিও হাই হাই করে উঠলেন। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুদ্ধ বলল, আমাদের রাস্তায় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন ঠিক আছে, রুমে যাই। সাদমান শিকদার বলল, দাঁড়াও দুজন, ওরা ভালোভাবেই জানে ওদের অ্যাক্সিডেন্ট কিছুই হয়নি, ওসব ঢপ দিচ্ছে, কারণ ওদের শত্রুতার ব্যাপারে কে না জানে। সবাই সুযোগ পেলেই একে অপরের পিছে ঘা লাগিয়ে দেয়, কিন্তু এত তীব্র ঘৃণা আর শত্রুতা তো প্রথম ছিল না। 12-13 বছর বয়স পর্যন্ত সব ঠিকঠাক ছিল। ওরা দুজন একে অপরের আত্মার বন্ধু ছিল, সবসময় একসাথে থাকতো, বেস্ট ফ্রেন্ড বলা চলে। যেহেতু দুজন একদম সমবয়সী, প্রণয় শুদ্ধ থেকে মাত্র 1 দিনের বড়। আর প্রণয় আর শুদ্ধের জন্মের পর ওরা দুজনই একসাথে বড় হতে থাকে। শুদ্ধর বাবা মাও এখানেই থাকতেন। দুজনের ভালোবাসা ছিল দেখার মতো। যত বড় হতে থাকে দুজনের বন্ধুত্ব তত গভীর হয়ে থাকে। সবাই বলতো ওদের বন্ধুত্ব আজীবন স্থায়ী হবে, কিন্তু এক সময় এমন অবস্থা এলো, দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো, মারামারিও লেগে থাকতো, কেউ কাউকে সহ্য করতে পারতো না। অনেকবার হয়েছে দুজন মারামারি করে হাসপাতালে পৌঁছে গেছে, আর এমনটা প্রায়ই ঘটতো। এই ভয়াবহ অবস্থা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় দুজনকে একসাথে রাখা যাবে না। অতঃপর শুদ্ধকে নিয়ে তার বাবা মা চলে যায় কানাডায়। কিন্তু প্রাণের বন্ধু কেন প্রাণের শত্রু হলো, এটা এখনও সবার কাছেই রহস্য। প্রণয়ের এই হাল দেখে প্রিয়তা আর প্রহেলিকার চোখ টলমল করে উঠল, বুকটা হু হু করে উঠল। প্রহেলিকা মনে মনে বলল, কেন প্রণয়, একটা মেয়ের জন্য অনেক তো হলো, আর কত নিজেকে কষ্ট দেবে? এবার ওকে ছেড়ে দাও, আমরা অনেক সুখে থাকবো। তোমার এই অবস্থা দেখে আমার সহ্য হচ্ছে না। প্রিয়তার গলায় কান্না দলাপাকিয়ে আসছে। সে ভেবে সময় নষ্ট না করে ছুটে গেল প্রণয়ের কাছে। প্রণয়ের হাত দুটো চেপে ধরে কান্না মিশ্রিত গলায় বলল, কী করে এত ব্যথা পেয়েছো প্রণয় ভাই? আপনার কি খুব কষ্ট হচ্ছে? নিজের প্রিয়তমার জন্যে অন্যের এত অস্থিরতা দেখে শুদ্ধর ভুতরটা জ্বলে যাচ্ছে। এতটা কষ্ট করে প্রণয়ের হাতে মার খেয়েও সে পায়নি। মনের কষ্টের কাছে বুঝি দেহের কষ্ট কিছুই নয়। প্রিয়তা কথা বলতে পারছে না। প্রণয়ের সাফেদ শার্টের হাতা ভিজে লাল হয়ে গেছে। প্রণয়ের টো শব্দ করলো না। সে নিষ্পলক তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে। প্রিয়তাকে দেখে ওর শরীরেও মনের ব্যথা যেন একটু উপাধি পেল। প্রিয়তা গুলি লাগা স্থানে চেপে ধরেছিল। অন্য কেউ হলে ব্যথা চিৎকার করে উঠত, কিন্তু প্রণয় ব্যথাতুর একটা শব্দ করলো না। বাইরে যত যন্ত্রণা হোক, মনের ওর শান্তি আসল। আর প্রণয়ের কাছে সকল ব্যথার একটাই ওষুধ, তার রক্তচোপা। প্রণয়ের শার্টের হাতা লাল হয়ে গেছে দেখে সবাই আরও অবাক হলো। অনুশ্রী বেগম এবার জোরে জোরে কেঁদে উঠলেন। প্রণয় বলল, আম্মু, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, ঘরে যাই। প্রিয়তা ছোট হৃদয় ব্যথা জর্জরিত হয়ে গেল। সে কেঁদে বলল, আপনি কোথায় ব্যথা পেয়েছেন প্রণয় ভাই? আমি কি আপনাকে ব্যথা দিয়ে ফেলেছি? কথা বলার সঙ্গে সঙ্গেই তার নীল চোখের কার্নিশ বেয়ে টুপটাপ করে এক ফোঁটা নোনা জল পড়তে লাগলো। প্রণয় বহু কষ্টে হাত দিয়ে প্রিয়তার চোখ মুছিয়ে দিয়ে বলল, একটুও ব্যথা পাইনি সত্যি। প্রহেলিকা সহ্য হলো না। সে দৌড়ে এসে প্রিয়তাকে সরিয়ে দিয়ে প্রণয়কে বলল, তাড়াতাড়ি ঘরে চলো। প্রণয় আর কিছু বলার অবস্থায় নেই। ঝরঝরি করে ব্লিডিং হচ্ছে। সে চলে যেতে বাধ্য হয়। যেতে যেতে পেছনে ফিরে প্রিয়তাকে দেখতে ভুলল না। তুহিনা কেঁদে দেওয়ার উপক্রম। শুদ্ধের সেদিকে কোনো
ভাবান্তর নেই, সে চেয়ে আছে তার সুইটহার্টের দিকে। প্রিয়তমার চোখ দিয়ে পানি টলমল করছে। শুদ্ধের ইচ্ছা হলো মেয়েটাকে একটা থাপ্পড় দিয়ে বলতে, এই মেয়ে, তুমি অন্যের জন্য কাঁদছো কেন? তুমি আমার জন্য কাঁদবে, অন্যের জন্য একদম কাঁদবে না। তুহিনা ব্যস্ত হয়ে বলল, কীভাবে ব্যথা পেয়েছো শুদ্ধ ভাইয়া? অনুশ্রী বেগম শুদ্ধের দিকে তাকালো। এই ছেলেটা অবস্থা ভালো না। তিনি মাতৃস্নেহ শুদ্ধকে নিজের ঘরে নিয়ে গেলেন। শুদ্ধ ব্যথাতুর চোখে তাকিয়েছিল প্রিয়তার দিকে। প্রেম পুরো ব্যাপারটাই নোটিস করলো। সে আর কি বলবে? প্রিয়া শুধু বলতো, এদের ভাগ্যে কি আছে কে জানে, আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। কারো আর গলা দিয়ে কোনো খাবার নামবে না, তাই কেউ আর খেলো না। অর্ধেক শুদ্ধর ঘরে আর অর্ধেক প্রণয়ের ঘরে চলে গেল, কিন্তু প্রিয়তা কারোর ঘরে গেল না। সে ছুটে গিয়ে নিজের দরজা বন্ধ করে দিল। প্রণীতার বড় কষ্ট হলো তার ভাই বোনদের জন্য। অনুশ্রী বেগম শুদ্ধকে বকে উদ্ধার করেছেন আর কাঁদছেন। অনুশ্রী বেগম বললেন, তোরা দুই ভাই কেন এমন করিস? মাকে কষ্ট দিয়ে কি মজা পাস তোরা? শুদ্ধ বড় মামির বুকে মাথা রেখে হুট করে কেঁদে উঠল। অনুশ্রী বেগম অবাক হলেন। এই ছেলেকে তিনি কখনোই কাঁদতে দেখেনি। কত ব্যথা পেল, কিন্তু কখনোই চোখের পানি ফেলতে দেখেনি। সেই শুদ্ধ একটু মমতা পেতেই হাউমাউ করে কেঁদে উঠল। অনুশ্রী বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে আব্বু? তিনি শুদ্ধের মাথার দিকে তাকিয়ে বলেন, শুদ্ধের মুখের দিকে তাকিয়ে বলেন, বলো আব্বু, কি হয়েছে তোমার? শুদ্ধ কিছু না বলে কেঁদেই চলল। এমন যন্ত্রণা কথায় কি কাউকে বলা যায়? শুদ্ধের হাতে ব্যথা পেয়েছে, তার শার্টেও ভিজে গেছে। তিনি লাফিয়ে উঠলেন, বুঝলেন এটা তার ছেলের কাজ। তিনি বললেন, শার্ট খুলো আব্বু, বলে ছুটে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। জলজল চোখে ব্যান্ডেজ করে দিলেন। ওনার ভীষণ কষ্ট হচ্ছে। এই ছেলে দুটো ওনাকে জ্বালিয়ে মারছে। এদের নিয়ে তিনি কী করবেন? শুদ্ধ বলল, বড় মামি, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? অনেক রাত ঘুমাতে পারি না। অনুশ্রী বেগম বুঝলেন ছেলেটা কোনো কারণে অনেক কষ্টে আছে। তিনি শুদ্ধকে কোলে শুইয়ে মাথা হাত বুলিয়ে দিলেন। শুদ্ধের চোখে অবিরাম জলরাশি তিনি দেখছেন, কিন্তু কিছু জিজ্ঞেস করতে পারছেন না। এদিকে প্রহেলিকা কোনো রকম প্রণয়কে ঘরে এনে শার্ট পাল্টে হাতে ব্যান্ডেজ করে দিল। শার্ট খুলতে শরীরের ক্ষতগুলো দেখে প্রহেলিকার মনে হলো আঘাতগুলো হয়তো ওর নিজের গায়ে লেগেছে। সে প্রথমবারের মতো অনুভব করলো প্রণয়ের থেকে প্রিয়তাকে আলাদা করা হয়তো তার ঠিক হয়নি। আজকে সব ঘটনার জন্য হয়তো সেই অপরাধী, কিন্তু তার মন বলল, তুই যা করেছিস তা ভালোবাসা পাওয়ার জন্য করেছিস। আরেক মন তাচ্ছিল্য করে হেসে বলল, পেয়েছিস কি? সে কি তোকে একটু ভালোবাসে? ছলনা করে বউ হওয়া যায়, কিন্তু ঘনিষ্ঠও হওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। কথায় আছে না, ছেলেদের ঘনিষ্ঠ হওয়ার জন্য ভালোবাসার প্রয়োজন হয় না। তাই প্রণয় তোকে স্পর্শ করলেও সেই ছোঁয়ায় ভালোবাসা থাকে না। প্রণয় তাকে এক চুল পরিমাণও ভালোবাসে না। তার সর্বকায়া জুড়ে প্রিয়তা ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। অন্যকে কষ্ট দিয়ে কোনোদিনও নিজের সুখ পাওয়া যায় না। এই সত্য তুই যত তাড়াতাড়ি মেনে নিবি ততই মঙ্গল। প্রহেলিকা মন চিৎকার করে বলে উঠল, না, আমি যতদিন বাঁচব প্রণয়কে আমার হয়ে থাকতে হবে। আমি বেঁচে থাকাকালীন সে অন্য কারণ নয়। প্রণয় শুয়ে পড়ল। হাতে ভীষণ ব্যথা হচ্ছে, কিন্তু তবুও হাসছে। সে নিজের জন্য প্রিয়তার চোখে কষ্ট দেখেছে। এমন কষ্ট দেখার জন্য সে হাজারবার নিজেকে কষ্ট দিতেও রাজি। প্রহেলিকা প্রণয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। প্রণয় বলল, ঘুমিয়ে পড়ো তুমি। প্রহেলিকা বলল, আমি জেগে আছি, যদি তোমার কোনো কিছু দরকার হয়। প্রণয় বলল, হবে না, ঘুমিয়ে পড়ো। প্রহেলিকা আর কিছু না বলে পাশে শুয়ে পড়ল। ওর ইচ্ছা করছে প্রণয়ের বুকে মাথা রাখতে, কিন্তু আজ আর সাহস হচ্ছে না, কিন্তু ঘুমও আসছে না। প্রণয় এত ব্যথা আর চাপ নিতে পারল না। পাশের ড্রয়ার থেকে স্লিপিং পিল বের করে 2টা খেয়ে নিল। এমনিতেই সে আর এটা ছাড়া কোনো রাতে ঘুমাতে পারে না। 20 মিনিট পর প্রহেলিকা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে গেল। শুদ্ধ বেহুশের মতো ঘুমাচ্ছে। পাশের টেবিলে পড়ে আছে বড় একটা পাতা স্লিপিং পিলস, যার পুরোটাই খালি, শুধু শেষের একটা পড়ে আছে। প্রহেলিকা একটা বড় দীর্ঘশ্বাস ফেল। সে বেরিয়ে প্রিয়তার ঘরের বাইরে দাঁড়ালো। দরজায় হাত দিয়েতেই দরজা খুলে গেল। সে ভিতরে প্রবেশ করে দেখলো প্রিয়তা অবশিশুর ন্যায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখলো ভারী চোখের পল্লবগুলো ভিজে একটার সাথে একটা লেপ্টে আছে। চোখের নিচে শুকিয়ে আছে জলের স্পষ্ট চিহ্ন। প্রহেলিকা ধীর নিঃশ্বাস ফেলল, মাথায় হাত দিয়ে বলল, বনু, এটা সত্যি যে আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, কারণ তোর উপর আমার চরম হিংসা কাজ করে। দেখ তুই কতটা ছোট, তারপরও প্রণয় আর শুধু তোকে কতটা ভালোবাসে। শুধু তোর জন্য নিজেদের দেহ সহ সবাইকে শেষ করে দিতে পারে। অথচ আমি ছোটোবেলা থেকে প্রণয়কে ভালোবাসি, তবুও সে আমাকে দেখেও না, শুনে না। আমার আকাশ সম ভালোবাসা সে অতি অবহেলায় পায়ে ঠেলে দিত। বিশ্বাস কর বনু, আমি সহ্য করতে পারতাম না যে প্রণয় তোকে এত ভালোবাসে। আমি জানি আমি তোর সাথে অন্যায় করছি, আর তোর থেকেও বেশি অন্যায় করছি প্রণয়ের সাথে। আমি ভেবেছিলাম কোনো মতে যদি ওকে বিয়ে করে নিতে পারি, তবে ও হয়তো আমার হয়ে যাবে, ধীরে ধীরে তোকে ভুলে যাবে, শুদ্ধও নিজে ভালোবাসা পাবে। কিন্তু সম্পূর্ণ ভুল ছিলাম। প্রণয় আজও আমায় ভালোবাসেনি। তার মনে এক পরিমাণও জায়গা নেই আমার জন্য। ওর মনে নিজের জন্য যতটুকু জায়গা করে নিতে পারিনি আমি। আমার বিয়ে করা তার জন্য শুধুমাত্র একটা ডিল।
আমার সাথে সুখের সংসারও অভিনয় কি করব আমি যাতে করে সে আমার একটু ভালোবাসে? কি করলে প্রণয়কে ছাড়া থাকতে পারবো না? ওকে আমি প্রণয়কে ছাড়া কিছু থাকতে পারবো না। তুই ওকে ছেড়ে দে, আমি আর পারছি না, প্লিজ তুই চলে যা আমাদের জীবন থেকে। প্রহেলিকা কথাগুলো ভেবে চাপা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। সকাল 7:45। শিকদার বাড়ির স্কুল কলেজে ভাঙ দেওয়ার নিয়ম নেই। পৃথার বিয়ের জন্য সকলের 10 দিনের ছুটি ছিল, তাই আজ থেকে আবার সকলের পড়ালেখা শুরু হবে। পরিণীতা স্কুলের জন্য তৈরি হয়ে এসে আব্বুর পাশে বসে আছে, মুখটা তার বাংলার 5 বানিয়ে রেখেছে। তার মতে এই বালের পড়াশোনা কোন হালায় যে আবিষ্কার করছিল তাকে একবার সামনে পেলেই হতো। পরিণীতা নিজ দায়িত্বে 100 কেজি কাঁচা মরিচ সাথে 50 কেজি গুঁড়া মরিচ মিশিয়ে তাকে হালকা নিমপাতা আর করলা দিয়ে ব্লেন্ড করে নিজের হাতে খাওয়াতো। এই পড়াশোনা নিয়ে সে মহাবিরক্ত। পড়াশোনা তার কাছে ইউজলেস একটা টপিক। সাদমান শিকদার বলেন, কি হয়েছে আমার ছোট আম্মুর? পরিণীতা জানে আব্বুকে মনের কথা বললে লাভ নেই, তার পরিণীতা বলল, আমাকে 500 টাকা দাও আব্বু। সাদমান শিকদার হেসে বললেন, নিশ্চয়ই, বলে মেয়েকে 1000 টাকা গুঁজে দিলেন। এই কাহিনী দেখে থিরাথরি, তন্ময় আর প্রেরণা ছুটে এলো, তাদেরকেও দিতে হবে। সাদমান শিকদার হেসে সবাইকে টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার আম্মাজান কই? পরিণীতা বলল, এখনও রেডি হয়নি। ইতোমধ্যে সবাই ব্রেকফাস্টের জন্য হাজির। প্রেম, প্রীতম, রাজ ফরমাল প্লুকে হাজির। তারা অফিসে যাবে। প্রণয় শুদ্ধ কিছুদিন কাজে যাবে না, শুদ্ধ হাসপাতালেও জানিয়ে দিয়ে এসেছে। প্রহেলিকার মা চাচিদের সঙ্গে ব্রেকফাস্ট বানাচ্ছে। অনুশ্রী বেগম বললেন, কি ব্যাপার আম্মু, মুখটা এত শুকনো কেন? অনুশ্রী বেগম বললেন, হয়তো বরের জন্য। প্রহেলিকা কিছু বলল না। প্রিয়তা ঘুম থেকে উঠেই তার গতকালের কথা মনে পড়ল। কিশোরী বুকে ভারী হলো, মন ছটফটিয়ে উঠতে লাগলো প্রিয় পুরুষকে এমন অবস্থা একটু দেখার জন্য। প্রিয়তা ঘর থেকে বেরিয়ে ওপরে থেকে নিচে নামলো। না সবাই নিচে তাকালো, না সবাই নিচেই আছে। প্রিয়তা পা টিপে টিপে প্রণয়ের ঘরের দরজায় উকি দিল। নিঃশব্দে ঘরের ভেতর প্রবেশ করলো। বিছানার উপর প্রণয় উল্টো হয়ে খালি গায়ে ঘুমিয়ে আছে। পুরুষালী বলিষ্ঠ বা ফর্সা শরীরের দাগগুলো বড় বেশি চোখে লাগছে। তার নীলাভ চোখে পানি টইটুম্বর হয়ে গেল। সে ব্যথাতুর নয়নে চেয়ে রইল প্রণয়ের পানে। তার ইচ্ছে করছিল ক্ষতস্থানে একটু হাত বুলিয়ে দিতে। সে নিজেকে কন্ট্রোল করতে পারল না। প্রণয়ের পাশে বসলো। চোখে থেকে গড়ানো এক ফোঁটা নোনা জল টুপ করে চনের পিঠে পড়ল। সে তার নরম হাত প্রণয়ের আঘাতপ্রাপ্ত জায়গায় হাত বোলালো, আর তার ভীষণ জোরে কান্না পাচ্ছে। ডান হাতে ক্রমাগত ভরে উঠে চোখ জল মুছছে, আর ডান হাতে সফেদ রঙের ব্যান্ডেজের উপর হাত বুলানো মাত্রই দেখলো সেখানে ছোপ ছোপ রক্তের দাগ। সেখানে আলতো স্পর্শে করে নিবিড়ভাবে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করলো, নিষিদ্ধ পুরুষ, তুমি জানো কি দারুণ ব্যথার ওষুধ তুমি? জ্বলন্ত বারুদ ছুঁয়ে বানাও তুষারভূমি, কি দারুণ ব্যথার ওষুধ তুমি? যে রোগে কেউ বাঁচে না, সে রোগের ওষুধ তুমি। তোমাকে ভালোবাসে গোপন কলঙ্কে কলঙ্কিত আমি। নিঃশব্দে গড়িয়ে পড়া টুপটাপ অশ্রুকণা প্রণয়ের পিঠে পড়ছে। সেই নিষিদ্ধ পুরুষের চুলের ভাঁজে হাত রাখলো। ঠোঁট কামড়ে কান্না নিয়ন্ত্রণ করে ছুটে বেরিয়ে গেল। প্রণয় চোখ মেলে তাকালো। সেও বিড়বিড় করে বলল, কলঙ্কবিহীন আকাশের চাঁদ, সেও তো অসম্পূর্ণ। সেই জায়গায় তুমি মস্ত কলঙ্কিত পুরুষকে ভালোবেসেছো, তাই কলঙ্কিত হবে না? তা কি করে হয় বলো তো? শুদ্ধ ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। অনুশ্রী বেগম তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। প্রণয় এখনও ঘুম থেকে ওঠেনি। শুদ্ধ যতবার বলেছে, বড় মামি আমার আর খেতে পারবো না, অনুশ্রী বেগম ততবার চোখ রাঙানি দিয়েছে। বাকিরা সবাই প্রিয়তার জন্য অপেক্ষা করছে। তন্ময় বলল, ওই তো আপু আসছে। শুদ্ধ সেদিকে তাকালো। কলেজ ইউনিফর্মে নীল চোখের মেয়েটাকে আজ ভীষণ মায়াবী লাগছে। হাঁটু পর্যন্ত লতানো চুলগুলো দুই পাশে বেনি করে সামনে আনা, মুখের কোনো প্রসাধনী নেই। ফর্সা গোলাপি বর্ণের উপর আকাশি কলেজ ইউনিফর্মটা ভীষণ মানিয়েছে। নীল চোখ আর লাল পদ্মের মতো ঠোঁট যে কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। প্রিয়তা এসে পরিণীতার পাশে বসলো। পরিণীতা ঝাঁকিয়ে বলল, তোর জন্য যদি ক্লাসে ঝাড়ি খাই তাহলে দেখিস তোকে কী করি। প্রিয়তা ঢং করে ফিসফিস করে বলল, কী আর করবি, যা করার তাই তো করবি। পরিণীতা ভ্রু কুঁচকে বলল, কী করব? প্রিয়তা বলল, রাত বিরেতে পাঁচিলে টপকে হাওয়া খেয়ে যাও, কি ভাবো আমি কিছুই দেখি না? এ কথা শুনে পরিণীতার কাশি উঠে গেল। প্রিয়তা তাড়াহুড়ো করে পানির গ্লাস দিল। অর্তি বেগম ধমক দিয়ে বললেন, খাওয়ার সময় এত গুজুর ফুসুর কিসি তোদের? পরিণীতার চোখ বড় বড় করে প্রিয়তার দিকে তাকিয়ে আছে।
প্রিয়তা ভাবনাসীনভাবে রুটি ছিঁড়ে মুখে পড়ছে। এসব ছোটোখাটো খুনসুটি দুজন পুরুষ মুগ্ধ হয়ে দেখছে। শুদ্ধ বিনা বাক্যে খাবার শেষ করে নিল। প্রিয়তা দিকে তাকিয়ে দোতলা রেলিং ধরে দাঁড়িয়ে আছে প্রণয়। নির্মিশেষ চোখে তাকিয়ে সে বলল, নীল চোখের মেয়ে তুমি নীলাঞ্জনা, যার জন্য হাসি মুখে কবুল করি আমি সকল যাতনা। প্রিয়তা আর পরিণীতা কলেজে যাবে প্রীথমের সাথে। ধীরা আর থরি যাবে রাজের সাথে। প্রেরণা বাড়ির গাড়ি নিয়ে যাবে। ভাই বোনদের ড্রপ করে ওরা অফিসে চলে যাবে।